সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ লেসন 7 আ কিংস টেল এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ব বাংলা অর্থসহ, এবং তারপর এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ সলিউশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের ক্লাস 8 এর লেসন 7 যেটা রয়েছে ইংলিশে এই কিংস টেল এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং তেমনি এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তরও তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে জেনে নিতে পারবে। এবং পরীক্ষায় তোমাদের যদি এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো চলো আজকে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 8 এর ইংলিশ লেসন 7 ওকে আ কিংস টেল এই সম্পূর্ণ গল্পটির বাংলা অর্থ এবং তারপর যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তর। তো দেখো, প্রথমে আমাদের গল্পের কি নামটা রয়েছে সেটা আমরা দেখে নিই। আর কিংস টেল এটা হচ্ছে গল্পের নাম। তো কিং মানে কি রাজা, আর টেল মানে হচ্ছে কি গল্প, ঠিক আছে। তো আ কিংস টেল মানে হচ্ছে একটি রাজার গল্প। ওকে, দেখো প্রথমে দেওয়া আছে লেটস স্টার্ট, চলো শুরু করি। কিং আর্থার ওয়াজ আ কিং অফ দ্য ব্রিটনস সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো। তো কি বলা হচ্ছে দেখো, কিং আর্থার অর্থাৎ রাজা আর্থার, একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে কি আর্থার। তো এই রাজা আর্থার ওয়াজ মানে কি ছিলেন, আর কিং একজন রাজা, অফ দ্য ব্রিটনস মানে ব্রিটনের রাজা ছিলেন তিনি, সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো। সেভারেল মানে কি, সেভারেল মানে হচ্ছে কয়েকটি, আর হান্ড্রেডস মানে কি 100, ঠিক আছে। অর্থাৎ কয়েক শত বছর আগে ব্রিটনের রাজা ছিলেন এই রাজা আর্থার। ওকে, হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। দেখো, হি ওয়াজ মানে তিনি ছিলেন, হি মানে কি সে বা তিনি, আর ওয়াজ মানে ছিলেন। তো তিনি ছিলেন এ ভেরি পপুলার, একজন, ভেরি মানে কি খুব, পপুলার মানে জনপ্রিয়, অ্যান্ড এবং ব্রেভ কিং, ব্রেভ মানে কি সাহসী, কিং মানে হচ্ছে রাজা এবং সাহসী রাজা। তো তিনি ছিলেন একজন খুব জনপ্রিয় এবং সাহসী রাজা। ওকে, এরপর দেখো দেয়ার আর ম্যানি লিজেন্ডস অ্যাবাউট হিম। তো দেয়ার আর ম্যানি, ম্যানি মানে কি অনেক, আর লিজেন্ডস মানে কি, লিজেন্ডস বলতে কিংবদন্তি, ঠিক আছে, বা কিংবদন্তি গল্প এখানে। তো অ্যাবাউট হিম, অ্যাবাউট হিম বলতে তার সম্পর্কে, মানে এই রাজা আর্থার সম্পর্কে। তো তার সম্পর্কে অনেক কিংবদন্তি গল্প রয়েছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ডস। তো এখানে কী বলা হচ্ছে, দ্য ফলোয়িং টেল, দ্য ফলোয়িং টেল মানে কি, টেল মানে হচ্ছে গল্প, আর দ্য ফলোয়িং টেল মানে হচ্ছে নিচের যে গল্পটা আমরা এখন পড়বো এই গল্পটা ইজ মানে হচ্ছে হয়, অ্যান অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সংক্ষেপিত একটা অংশ, ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ডস। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, আর আর্থারিয়ান বলতে আর্থারকে নিয়ে লেখা যে সমস্ত লিজেন্ডস বা যে সমস্ত কিংবদন্তি গল্প, সেই সমস্ত গল্পের মধ্যে থেকেই আমাদের এই যে অংশটা আমরা এখন পড়বো এই অংশটিকে আমাদের তুলে দেওয়া হয়েছে। ওকে, তো চলো গল্পটি পড়ার আগে তোমাদের এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো তোমাদের কি বলা হয়েছে দেখো। এখানে দেওয়া আছে লেটস শেয়ার, চলো শেয়ার করি। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপ, অর্থাৎ দলবদ্ধ হয়ে তোমাদের এই প্রশ্নগুলিকে বলছে আলোচনা করতে বলা হচ্ছে। ডিসকাস মানে কি আলোচনা করা। তো 1 নম্বর দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি দ্য প্রপার ডিউটি অফ আ কিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো, শুড বি দ্য প্রপার ডিউটি মানে প্রপার ডিউটি বলতে কি সঠিক যে কর্তব্য একজন রাজার, অর্থাৎ একজন রাজার সঠিক কর্তব্যটা কি বলে তোমার মনে হয়। ওকে, 2 নম্বর হচ্ছে এই প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি তোমার নিজের মতো করে উত্তর দেবে, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, জাস্ট সাধারণ জ্ঞানের জন্য এগুলো দেওয়া হয়েছে। ওকে, 2 নম্বর দেখো, হোয়েন কিংস ফাইট অ্যামং দেমসেলভস ইজ ইট গুড অর ইল ফর দ্য কমন পিপল, গিভ রিজনস ফর ইউর আনসার। এখানে বলা হচ্ছে হোয়েন, যখন, হোয়েন মানে কি যখন, কিংস ফাইট অ্যামং দেমসেলভস মানে রাজারা নিজেদের মধ্যে যখন ফাইট করে, যুদ্ধ করে, ইজ ইট গুড এটা কি ভালো, অর ইল না খারাপ, ফর দ্য কমন পিপল সাধারণ মানুষের জন্য, গিভ রিজনস ফর ইউর আনসার তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। তো যখন রাজাদের মধ্যে যুদ্ধ হয় সেটা সাধারণ মানুষের জন্য ভালো কি খারাপ সেটা তুমি তোমার মতো করে বলবে, ঠিক আছে। অবশ্যই খারাপ জিনিস সেটা। এরপর দেখো মূল গল্পটি এবার আমরা পড়বো, লেটস রিড, চলো পড়ি। তো ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড উথার পেন্ড্রাগন। তো কি বলা হচ্ছে, ম্যানি মানে কি অনেক, হান্ড্রেডস মানে হচ্ছে 100, তো ম্যানি হান্ড্রেডস মানে অনেক শত, অফ ইয়ার্স অ্যাগো অনেক শত বছর আগে আর কি, ঠিক আছে, অনেক শত বছর আগে। ইংল্যান্ড ওয়াজ রুলড
অর্থাৎ ইংল্যান্ড ওয়াজ রুলড মানে ইংল্যান্ড শাসিত হতো, রুল মানে কি শাসন করা। তো ইংল্যান্ড শাসিত হতো বাই আ কিং একটা রাজার দ্বারা, কল্ড উথার পেনড্রাগন, অর্থাৎ উথার পেনড্রাগন নামে একজন রাজার দ্বারা অনেক শত বছর আগে ইংল্যান্ড শাসিত হতো। অর্থাৎ এই উথার পেনড্রাগন সেই সময় কি ইংল্যান্ডে শাসন করতেন, তিনি রাজা ছিলেন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান। তো এখানে কী বলা হচ্ছে দেখো, দ্য কিং মানে হচ্ছে রাজা, হু ওয়াজ যিনি ছিলেন, ফ্রেন্ড মানে কি বন্ধু, অ্যান্ড এবং প্রোটেক্টর মানে হচ্ছে রক্ষক, টু অল হিজ পিপল তার সমস্ত মানুষজনের, তার রাজ্যের যে সমস্ত মানুষজন ছিলেন তাদের রক্ষক ছিলেন এবং তাদের বন্ধু ছিলেন তিনি। ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান, এবং ওয়াজ মানে কি ছিলেন ফেয়ার মানে হচ্ছে কি সবার জন্যই তিনি সমান আর কি, ফর টু এভরি ওয়ান প্রত্যেকের কাছেই তিনি ছিলেন সমান, সবাইকে তিনি মানে এক চোখে মানে সবাইকে তিনি ভালো চোখে একরকম করেই দেখতেন আর কি, ঠিক আছে। কাউকে তিনি মানে যে ভালোবাসতেন আর কাউকে এই করতেন এরকম নয়, মানে সবাই তার কাছে সমান ছিল আর কি, সমস্ত রাজ্যের যত মানে মানুষ ছিল। এরপর দেখুন, দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দেয়ার ফ্লোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। তো কী বলা হচ্ছে, দ্য পিপল মানে হচ্ছে মানুষজন, অফ ব্রিটেন মানে হচ্ছে ব্রিটেনের মানুষজন, লিভড বাস করতো, ইন পিস শান্তিতে, অ্যান্ড এবং হ্যাপিনেস মানে কি সুখে শান্তিতে বসবাস করতো। টেন্ডিং দেয়ার ফ্লোকস, টেন্ডিং মানে কি গবাদি পশু যে সমস্ত মানে চড়ানো বা তাদের দেখাশোনা করা, সেটাকে বলা হচ্ছে টেন্ডিং দেয়ার ফ্লোকস বলতে গবাদি পশু, তো গবাদি পশু দেখাশোনা করে এবং গবাদি পশু চড়িয়ে। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, টিলিং মানে কি চাষ করা, ফিল্ডস মানে হচ্ছে জমি চাষবাস করে এবং গবাদি পশুর দেখাশোনা করে বা সেগুলোকে নিয়ে তারা ব্রিটেনের যে মানুষ তারা কিন্তু সুখে শান্তিতেই বসবাস করত, ঠিক আছে, এই রাজা উথার পেনড্রাগনের সময়ে। তো পরে দেখো আমাদের কি রয়েছে নেক্সট, কিং উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি আইগ্রেন অ্যান্ড হ্যাড আ সন। এখানে কি বলা হচ্ছে, কিং উথার পেনড্রাগন, রাজা উথার পেনড্রাগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিলেন, ম্যারিড মানে কি বিবাহ করা, তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি আইগ্রেন, একটা সুন্দরী মহিলা, লেডি মানে কি মহিলা, তার নাম হচ্ছে কি আইগ্রেন, এর সঙ্গে তিনি বিবাহ করেছিলেন। অ্যান্ড হ্যাড আ সন, এবং হ্যাড মানে কি ছিল, আ সন এবং তাদের একটা পুত্র সন্তান ছিল, ঠিক আছে। দিস চাইল্ড ওয়াজ দ্য হিয়ার টু দ্য রয়্যাল থ্রোন। তো কী বলা হচ্ছে, দিস চাইল্ড মানে এই শিশুটি বলতে এই রাজার যে মানে বাচ্চাটা হয়েছিল পুত্র সন্তান, এই শিশুটি ওয়াজ ছিল দ্য হিয়ার বলতে এখানে উত্তরাধিকারী, ওকে, টু দ্য রয়্যাল থ্রোন, এখানে রয়্যাল থ্রোন মানে হচ্ছে রাজ সিংহাসন, এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল হচ্ছে এই যে বাচ্চাটা তাদের উথার পেনড্রাগনের যে পুত্র সন্তান হয়েছিল সেই ছিল, ঠিক আছে। এরপর দেখো, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বোর্ন। তো দ্য কিং অ্যান্ড দ্য কুইন অর্থাৎ রাজা এবং রানী, ডাইড মানে মারা গিয়েছিলেন, সুন শীঘ্রই, আফটার দ্য বেবি বয় ওয়াজ বোর্ন মানে এই যে শিশু সন্তানটি অর্থাৎ শিশু মানে ছেলেটি আর কি, ঠিক আছে, এটা জন্মগ্রহণ করার পরই রাজা এবং রানী মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এবং এটা ছিল একটা খুব কঠিন সময়, ঠিক আছে। ইট ওয়াজ মানে কি এটা ছিল, এ মানে হচ্ছে একটি, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, টাইম মানে হচ্ছে সময়, তো এটা ছিল একটি খুব কঠিন সময়। কোন সময়টাকে বলা হচ্ছে, যে সময় রাজা এবং রানী মারা গিয়েছিলেন এবং সদ্যজাত তাদের যে সন্তান জন্ম দেওয়ার পরই দুজনেই মারা গিয়েছিলেন এবং সেই সময়টা ছিল একটা খুব কঠিন সময়। ম্যানি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। এখানে কি বলা হচ্ছে দেখো, ম্যানি মানে কি অনেক, অফ দ্য কিংস অপোনেন্টস মানে হচ্ছে বিরোধী, প্রত্যেকের তো বিরোধী থাকে আর কি, ঠিক আছে। অপোনেন্টস বলতে আমাদের যারা শত্রু আর কি, শত্রু বা বিরোধী দল, ঠিক আছে। তো ম্যানি অফ দ্য কিংস অপোনেন্টস, রাজার অনেক যে বিরোধী মানুষ যারা ছিল আর কি, তারা ওয়ার লুকিং মানে কি খুঁজছিল এখানে আর কি, টু সিজ দ্য থ্রন, অর্থাৎ এখানে সিজ মানে কি দখল করে নেওয়া, থ্রন হচ্ছে সিংহাসন, রাজ সিংহাসন দখল করে নেওয়ার জন্য তাদের রাজার যে বিরোধী মানুষরা ছিল আর কি, তারা সেই মানে সিংহাসন দখল করে নিতে চাইছিল আর কি, ওকে। কিং উথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স, মার্লিন আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস।
তো এখানে দেখো কি বলা হচ্ছে, কিং উথার পেনড্রাগন অর্থাৎ রাজা উথার পেনড্রাগন এর হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, দুজন ওয়াইজ মানে কি বুদ্ধিমান, কাউন্সিলার্স মানে হচ্ছে উপদেষ্টা ছিলেন, দুজন বুদ্ধিমান উপদেষ্টা ছিলেন। তারা কে? একজনের নাম হচ্ছে মার্লিন, আ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান। এই যে মার্লিন যার নাম, তিনি কেমন মানুষ ছিলেন? আ প্রফেট মানে হচ্ছে যিনি ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারেন আর কি আগের থেকে, তো ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। অ্যান্ড ম্যাজিশিয়ান এবং একজন জাদু জানতেন আর কি, ঠিক আছে, ম্যাজিশিয়ান ছিলেন, জাদুকর ছিলেন, এরকম মানুষ ছিলেন তিনি। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং আরেকজন ছিলেন, তিনি কে? দ্য ব্রেভ নাইট, সাহসী নাইট, স্যার উলফিয়াস, তার নাম হচ্ছে কি? স্যার উলফিয়াস। তো এই স্যার উলফিয়াস আর মার্লিন এই দুজন ছিলেন এই রাজা উথার পেনড্রাগনের দুজন বুদ্ধিমান উপদেষ্টা বা কাউন্সিলার্স ছিলেন, ঠিক আছে। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তো দেখো, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড মানে কি? বিশ্বস্ত ছিলেন। ওকে, গ্রেটলি মানে ভীষণভাবে তারা বিশ্বস্ত ছিলেন। দে মানে কি? তারা বলতে এখানে এই উলফিয়াস আর হচ্ছে মার্লিনের কথা বলা হচ্ছে। তো দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি বলতে রাজ পরিবার, তারা রাজ পরিবারের অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন, ঠিক আছে। এরপরে দেখো, when the king and the queen were no more, the two counselors met Sir Ector, the trustworthy, a royal subject of the king, on a cold and windy midnight. তো এখানে কি বলা হচ্ছে? when মানে কি? যখন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, অর্থাৎ যখন রাজা এবং রানী আর ওয়ার নো মোর মানে আর ছিলেন না, মানে মারা গিয়েছিলেন আর কি। ওকে, দ্য টু কাউন্সিলার্স, এই দুজন কাউন্সিলার, দুজন উপদেষ্টা, এই মার্লিন আর হচ্ছে উলফিয়াস, ঠিক আছে, এই দুজন কি করলেন? সাক্ষাৎ করলেন বা দেখা করলেন। কার সঙ্গে? স্যার এক্টরের সঙ্গে দেখা করলেন। এই স্যার এক্টর কে? না দেখো, দ্য ট্রাস্টওয়ার্দি মানে হচ্ছে বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি বলতে এখানে বিশ্বস্ত, আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, তো রাজার হচ্ছে একজন বিশ্বস্ত এবং অনুগত এবং একজন প্রজা। এখানে লয়াল বলতে অনুগত, আর সাবজেক্ট বলতে এখানে মানে দেশের যে রাজ্যের যে প্রজা তাদেরকে বোঝানো হচ্ছে। তো এই যে স্যার এক্টরের সঙ্গে দেখা করলেন এই দুজন কাউন্সিলর, সেই স্যার এক্টর হচ্ছে রাজার একজন বিশ্বস্ত এবং অনুগত প্রজা, ঠিক আছে। স্যার মানে রাজা হচ্ছে উথার পেনড্রাগনের। ওকে, দেখো তারা দেখা করলো কোন সময়? অন আ কোল্ড মানে কি? ঠান্ডা। অ্যান্ড উইন্ডি মিডনাইট, উইন্ডি মানে হচ্ছে বাতাস বইছে, ঝোড়ো বাতাস বইছে এইরকম, আর মিডনাইট মানে হচ্ছে মধ্যরাত্রিতে। তো ঠান্ডা এবং বাতাস মুখর মধ্যরাত্রিতে এই দুজন কাউন্সিলর কি করলেন? স্যার এক্টরের সঙ্গে দেখা করলেন, যিনি হচ্ছে রাজা উথার পেনড্রাগনের একজন বিশ্বস্ত এবং অনুগত একজন প্রজা ছিলেন। ওকে, দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লোক। দেখো এই লাইনে আমাদের কি বলা হচ্ছে? দে প্লেসড, দে বলতে কি? তারা, প্লেসড মানে হচ্ছে রাখলেন, তারা বলতে এখানে কারা? এই দুজন যে কাউন্সিলর ছিলেন, স্যার উলফিয়াস আর মার্লিন, এরা। তো দে প্লেসড তারা রেখে দিলেন বা রাখলেন, কি রাখলেন? দেখো, ইন হিজ হ্যান্ড তার হাতে, বেবি একটা বাচ্চাকে রেখে দিলেন, র্যাপড মানে হচ্ছে জড়ি মানে কোনো কিছু দিয়ে জড়ানো আর কি, ঠিক আছে, মোড়ানো যেটাকে বলে। র্যাপড ইন আ স্কারলেট ক্লোক। তো স্কারলেট বলতে এখানে কি? স্কারলেট মানে হচ্ছে উজ্জ্বল লাল রঙের, আর ক্লোক এখানে ক্লোক হচ্ছে কোনো কিছু মানে আচ্ছাদন বা তোয়ালে বা চাদর এই ধরনের কিছু জিনিস দিয়ে লাল রঙের একটা চাদর দিয়ে মোড়ানো একটা বেবিকে তার হাতে তারা তুলে দিলেন। কার হাতে? এই স্যার এক্টরের হাতে তুলে দিলেন। কে দিলেন? এসেছিলেন কে? সেখানে এই মার্লিন আর হচ্ছে উলফিয়াস, ঠিক আছে, এই দুজন কাউন্সিলর। এরপরে দেখো, মার্লিন সেড, we order you and your wife to bring up this child as though he were your own son. তো দেখো, মার্লিন সেড মানে মার্লিন বললেন, কি বললেন? উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ দিচ্ছি, অ্যান্ড ইউর ওয়াইফ এবং তোমার স্ত্রীকে, আর তোমাকে এবং তোমার স্ত্রীকে আমরা আদেশ দিচ্ছি, টু ব্রিং আপ মানে কি? বড় করে তোলা, মানে বড় করে তুলতে, দিস চাইল্ড মানে এই শিশুটিকে, ঠিক আছে, অ্যাজ দো যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন, হি ওয়ার ইওর ওন সন, ওন মানে হচ্ছে নিজের, তো হি ওয়ার ইওর ওন সন যেন
এ তোমাদের নিজেরই ছেলে ছিল, এরকম করেই তোমরা কিন্তু এই বাচ্চাটিকে বড় করে তুলবে, এটা আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ দিচ্ছি। এরপর দেখো, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেড। তো স্যার উলফিয়াস সেড মানে স্যার উলফিয়াস বললেন, কি বললেন? দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, অর্থাৎ এই ছেলেটির নাম তোমরা ডাকবে আর্থার বলে ডাকবে তোমরা এই ছেলেটিকে, অর্থাৎ এর নাম রইল কি? আর্থার। ওকে। দ্য এক্টর বিং আ ট্রু নাইট আস্কড নো কোশ্চেন্স অ্যান্ড প্রমাইজড টু ওবে হিজ লেট নাইটস কাউন্সেলার্স। তো স্যার এক্টর বিং আ ট্রু নাইট, একজন সত্যিকারের নাইট হিসাবে বা একজন সত্যিকারের নাইট হয়ে, নাইট বলতে রাজার যে সমস্ত লোকজন থাকতেন আর কি, ঠিক আছে, রাজার রাজ পরিবার মানে রাজ দরবারের জন্য তাদেরকে নাইট বলা হয়, যারা উচ্চপদস্থ ব্যক্তি আর কি। তো স্যার এক্টর একজন নাইট ছিলেন, ঠিক আছে। তো স্যার এক্টর বিং আ ট্রু নাইট, একজন সত্যিকারের একজন নাইট হয়ে বা নাইট হিসাবে, আস্কড নো কোশ্চেন্স, কোনো প্রশ্ন করলেন না, অ্যান্ড প্রমাইজড, এবং প্রতিজ্ঞা করলেন। প্রমাইজড মানে কি? প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞা করলেন টু ওবে মানে কি? মান্য করা। টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স। লেট বলতে কি? মৃত। তার যে মৃত রাজার যে কাউন্সিলার্স, মানে কাউন্সিলার্স বলতে এই যে যারা এসেছিলেন, দুজন উপদেষ্টা মার্লিন আর উলফিয়াস, এই দুজনের কথা তারা মেনে চলবে, এটা তারা প্রতিজ্ঞা করলেন, এবং কোনো প্রশ্নও তারা করলেন না যে কেন আমরা বাচ্চাটিকে পালন করব কি, এই সমস্ত কিছুই বললেন না, তারা সমস্ত কথা মেনে নিলেন, ঠিক আছে। তো তারপরে দেখো, অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড feared trouble broke out in Britain after the passing away of the king. So as Merlin and Sir Ulfias had fear মানে কি? ভয় পাওয়া। তো যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন, মানে কি ভয় পেয়েছিলেন? ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন, সেই মতো ব্রিটেনে কিন্তু ট্রাবল মানে কি? সমস্যা ছড়িয়ে পড়লো। ব্রোক আউট মানে ব্রোক আউট অর্থাৎ ছড়িয়ে পড়লো, সমস্যা ছড়িয়ে পড়লো। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজার মৃত্যুর পর। পাসিং অ্যাওয়ে মানে হচ্ছে মৃত্যু। তো রাজার মৃত্যুর পর যেমনটা মার্লিন এবং উলফিয়াস মানে সম্ভাবনা তারা আগে থেকে আজ করতে পেরেছিলেন যে এ দেশে এবার সমস্যা ক্রিয়েট হবে, তো সেই রকমের সমস্যা ব্রিটেনে ছড়িয়ে পড়লো। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রন। তো দেখো এখানে কী বলা হচ্ছে? দ্য ব্যারন্স বলতে সমাজের যে সমস্ত অভিজাত ব্যক্তি আর কি, উচ্চপদস্থ ব্যক্তি বা যারা ক্ষমতাবান ব্যক্তি, সেই সমস্ত তারা কী করছে? দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং মানে যুদ্ধ করতে শুরু করেছে, অ্যামং দেমসেলভস মানে নিজেদের মধ্যে, মানে কে সিংহাসনে বসবে, কে রাজত্ব চালাবে, কে রাজা হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে মানে যুদ্ধ মানে ফাইটিং করতে শুরু করেছে। অ্যান্ড প্লটিং, এবং পরিকল্পনা করতে শুরু করেছে, কি? ষড়যন্ত্র করতে শুরু করেছে। প্লটিং বলতে এখানে ষড়যন্ত্র করা। টু ক্যাপচার দ্য থ্রন, ক্যাপচার মানে কি? অধিকার করা। থ্রন হচ্ছে সিংহাসন, থ্রন মানে সিংহাসন, এবং সিংহাসন অধিকার করার যে ষড়যন্ত্র সেটা তারা করতে শুরু করছে এবং নিজেদের মধ্যে যুদ্ধ বা ফাইটিং করতে শুরু করেছে এই ব্যারনরা। ওকে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস মানে কি? ললেস মানে কি? ল মানে হচ্ছে আইন কানুন, আর ললেস দেওয়া যায় এখানে, অর্থাৎ কোনো আইন কানুন নেই আর কি, এরকম। তো দেখো ব্রিটেন ওয়াজ মানে হচ্ছে ব্রিটেন ছিল ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, এখানে গ্রিপ মানে হচ্ছে খপ্পর, কোনো কিছুর খপ্পরে, অর্থাৎ ব্রিটেন সেই সময় কিন্তু অরাজকতার খপ্পরে পড়ে গিয়েছিল, অর্থাৎ সেই সময় ব্রিটেনে পুরো অরাজকতা চলছিল, কোনো রাজা নেই, আর সেখানে যারা মানে অভিজাত ব্যক্তিরা রয়েছে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে কে রাজা হবে এই নিয়ে। এরপর ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড মানে কি? চুরি করা, ঠিক আছে। তো ট্রাভেলার্স মানে কি? যাত্রীরা যারা রাস্তায় চলাফেরা করে তাদেরকে ট্রাভেলার বলা হয়। তো ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি মানে নিয়মিত, যাত্রীরা নিয়মিত, রবড মানে হচ্ছে যাত্রীদের নিয়মিত চুরি হতো, তাদেরকে চুরি করে নেওয়া হতো, তাদেরকে ছিনতাই করে নেওয়া হতো, রাস্তায় চলতে ফিরতে কোনো আইন কানুন যেহেতু দেশে আর নেই, তো যে যেমন পারতো, ঠিক আছে, যার একটু ক্ষমতা রয়েছে লোকের সঙ্গে সব কিছু চুরি করে নিয়ে নিত। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, পিজেন্টস মানে হচ্ছে কৃষক বা চাষি, তো চাষিরা ছিল কি? আনহ্যাপি মানে অসুখী। তো রাজ্যে সেই সময় আর কেউই কিন্তু সুখী ছিল না। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশটুকু আমরা পড়লাম। এরপর আমাদের কিছু শব্দ এখানে দেওয়া আছে, ওয়ার্ডের মানে দেওয়া আছে, ঠিক আছে। ওয়ার্ড নেক্সট দেখো, প্রথমটা রয়েছে অপোনেন্টস মানে কি?
পার্সনস ওয়ান ইজ ফাইটিং অ্যাগেনস্ট, অর্থাৎ একজন লোক আরেকজনের বিরুদ্ধে যখন মানে ফাইট করে আর কি, ঠিক আছে, অপোনেন্টস, তো তাকে অপোনেন্টস বলা হয়, অর্থাৎ বিরোধী, যে আমাদের বিরুদ্ধে যে থাকে অপর পক্ষে তাকে বলা হয় অপোনেন্টস। আর প্রফেট মানে কি, আ পার্সন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ একজন ব্যক্তি যে ক্লেম করে বা দাবি করে যে সে ভবিষ্যৎ সম্পর্কে মানে বলতে পারে বা জানতে পারে, সেই তাকে বলা হয় প্রফেট বা ভবিষ্যৎ দ্রষ্টা। এরপর স্কারলেট কি, ব্রাইট রেড ইন কালার, অর্থাৎ উজ্জ্বল লাল রঙের, এটাকে বলা হয় স্কারলেট। নাইট কি, আ ম্যান অফ হাই সোশ্যাল র্যাঙ্ক হু হ্যাজ আ ডিউটি টু পারফর্ম। তো এখানে নাইট হচ্ছে কি, নাইট হচ্ছে সমাজের যে উঁচু র্যাঙ্কের যে সমস্ত মানুষ যাদের কিছু কর্তব্য থাকে, ঠিক আছে, সমাজ মানে রাজ্যের জন্য, তাদেরকে বলা হয় নাইট। আর ব্যারন্স কি, নোবেলম্যান, অর্থাৎ মহান যে সমস্ত মানুষ, অভিজাত ব্যক্তি সমাজের, তাদেরকে বলা হয় ব্যারন্স। এরপর দেওয়া হচ্ছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1, এখানে দেখো কি বলা হচ্ছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে এখানে টিক চিহ্ন দিতে হবে। তো নাম্বার 1-এ ডিউরিং দ্য রেইন অফ কিং উথার পেন্ড্রাগন দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিসফুল ডিস্টার্বড আনহ্যাপি লাইফ। তো এখানে কি বলা হচ্ছে, রাজা উথার পেন্ড্রাগনের রাজত্বের সময় মানুষ ব্রিটেনে বাস করতো কীরকমভাবে, পিসফুল লাইফ, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতো। তো অপশান এটা আমাদের সঠিক উত্তর হবে। নাম্বার 2-এ মার্লিন দ্য প্রফেট অ্যান্ড স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য অপোনেন্টস অফ দ্য কিং, মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, কাউন্সিলার্স অফ দ্য কিং। তো এখানে বলা হচ্ছে মার্লিন যে হচ্ছে একজন ভবিষ্যৎ দ্রষ্টা, আর হচ্ছে স্যার উলফিয়াস যে হচ্ছে একজন সাহসী নাইট, এরা ওয়ার ট্রাস্টেড বাই, এরা বিশ্বস্ত ছিল, কাদের বিশ্বস্ত ছিল, তারা হচ্ছে মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, মানে রাজ পরিবারের সদস্যদের খুব বিশ্বস্ত লোক ছিলেন এই দুজন, ঠিক আছে, মার্লিন আর হচ্ছে উলফিয়াস। নাম্বার 3, দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই, অর্থাৎ এই রাজ পরিবারের যে শিশু, এই রাজ শিশু তাকে মানে লালন পালন করা হয়েছিল কাদের দ্বারা, স্যার উলফিয়াস, মার্লিন না স্যার এক্টরের দ্বারা, ঠিক আছে, স্যার এক্টরকে এই উলফিয়াস আর মার্লিন এক্টরের কাছে দিয়ে এসেছিল এই বেবিটাকে, মানে তাকে বড় করে তোলার জন্য। তো এখানে সঠিক উত্তর অপশান সিটা হবে। 4 নম্বর দেখে, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ কিং উথার পেন্ড্রাগন দেয়ার ওয়াজ ললেসনেস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট ইন ব্রিটেন। তো এখানে বলা হচ্ছে আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ কিং উথার পেন্ড্রাগন, কি রাজা উথার পেন্ড্রাগনের মৃত্যুর পর দেয়ার ওয়াজ, মানে সেখানে কি ছিল, ললেসনেস ছিল, কোনো আইন কারণ আর কিছু ছিল না, অরাজকতা চলছিল। তো অপশান এ এখানে সঠিক উত্তর হবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, এখানে কি বলা হচ্ছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমাদের যেটা পড়লাম সেখান থেকে মানে নেওয়া হয়েছে, এবং কোন ঘটনাটা আগে হয়েছে কোনটা পড়া হয়েছে সেইভাবে আমাদের কিন্তু এখানে নাম্বারিংগুলো করতে হবে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো চলো আমরা দেখছি কোন আগে পড়ে নিই বাক্য প্রতিটা সেন্টেন্স, তারপর কিন্তু আমরা নাম্বারিংগুলো করব। নাম্বার 1-এ কী দেওয়া আছে, স্যার এক্টর প্রমাইজড টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিস, অর্থাৎ স্যার এক্টর প্রতিজ্ঞা করেছিলেন যে মার্লিন এবং উলফিয়াসের কথা মেনে চলবে। নাম্বার 2, কিং উথার পেন্ড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল, অর্থাৎ কিং উথার পেন্ড্রাগন, রাজা উথার পেন্ড্রাগন তার মানে দেশের যে সমস্ত মানুষজন তাদের মানে দেশের মানুষজন তাকে ভালোবাসতেন আর কি। নাম্বার 3 হচ্ছে দেয়ার ওয়াজ ট্রাভেল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড, রাজা এবং রানীর মৃত্যুর পর ব্রিটেনে সমস্যা তৈরি হয়েছিল। লেডি আইগ্রেন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অফ কিং উথার পেন্ড্রাগন, অর্থাৎ এই যে লেডি মহিলা যে আইগ্রেন ইনে সুন্দরী মহিলা, ইনি ছিলেন কি উথার পেন্ড্রাগনের ওয়াইফ, মানে হচ্ছে স্ত্রী। এরপর নাম্বার 5-এ দ্য টু ট্রাস্টেড কাউন্সিলার্স প্লেসড ইন স্যার এক্টরস হ্যান্ড দ্য রয়্যাল বেবি, মানে দুজন উপদেষ্টা স্যার এক্টরের হাতে এই রাজ শিশুটাকে তুলে দিয়েছিলেন। নাম্বার 6 হচ্ছে কী দেওয়া আছে, দ্য রয়্যাল বেবি ওয়াজ বোর্ন টু কিং উথার পেন্ড্রাগন অ্যান্ড লেডি আইগ্রেন, অর্থাৎ এই রাজ শিশু রাজা উথার পেন্ড্রাগন এবং মহিলা এই যে আইগ্রেন এদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তো
তো আমাদের এখানে সর্বপ্রথম কোনটা হবে, কিং উথার পেনড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল, এইটা আমাদের প্রথম হবে। প্রথম আমাদের যেটা রয়েছে, রাজা উথার পেনড্রাগন হচ্ছে তার যে রাজ্যের সমস্ত লোকজন তাদেরকে ভালোবাসতেন আর কি। তো এরপর কি হয়েছিল, তিনি বিবাহ করেছিলেন কাকে, লেডি আইগ্রেন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অফ কিং উথার পেনড্রাগন, কিং, ঠিক আছে। তো লেডি আইগ্রেনকে তিনি বিবাহ করেছিলেন। এরপর এটা হচ্ছে আমাদের 2 নম্বর হবে। তারপর কি হয়েছিল, তারপর হচ্ছে দেখো দ্য রয়্যাল বেবি ওয়াজ বোর্ন টু কিং উথার পেনড্রাগন অ্যান্ড দ্য লেডি আইগ্রেন, তারপর তাদের একটা বাচ্চা হয়েছিল, ঠিক আছে। তো এটা আমাদের 3 নম্বর হবে, ঠিক আছে। বাচ্চাটা 3 নম্বর দিলাম আমরা। তো এরপর দেখো তারপর কি দেখো, দেয়ার ওয়াজ, আচ্ছা এরপর আমাদের এই 3 নম্বর যেটা, দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড, আচ্ছা বাচ্চাটা জন্ম দেওয়ার পর রাজা এবং রানী মারা গিয়েছিলেন। তো এটা আমাদের হবে 3 নম্বরটা হচ্ছে 4 নম্বর হবে। তো দেখো, দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড, রাজা রানী মারা যাওয়ার পর ব্রিটেনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বা সমস্যার সৃষ্টি হয়েছিল। এরপর হচ্ছে আমাদের এই যে 5 নম্বরটা দেখো, দ্য 2 ট্রাস্টেড কাউন্সিলার্স প্লেসড ইন তার একটার্স হ্যান্ড দ্য রয়্যাল বেবি, অর্থাৎ এই 2জন উপদেষ্টা বা 2জন কাউন্সিলর এরা কি করেছেন, রাজা আর রানী মারা যাওয়ার পর তাদের যে বাচ্চাটা ছিল আর কি, সেই বাচ্চাটিকে তারা স্যার একটারের হাতে তুলে দিয়েছিলেন বড় করে তোলার জন্য। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর হবে, ওকে। তারপর সবার সাথে 6 নম্বর যেটা, সেটা কী হবে, স্যার একটার প্রমাইসড টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, এবং এই যে স্যার একটার ইনি প্রতিজ্ঞা করেছিলেন, ঠিক আছে, যে তিনি উলফিয়াস এবং মার্লিনের কথা মেনে চলবেন, অর্থাৎ বাচ্চাটিকে তারা নিজের সন্তান মনে করে বড় করে তুলবেন। তো এটা হচ্ছে আমাদের সবার শেষে হবে, 6 নম্বর হবে এটা, ঠিক আছে। দেখো এইভাবে করে আমরা 1 2 3 4 5 6 এভাবে পরপর আমরা সাজিয়ে লিখলাম। তারপর যেটা রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 3-তে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এটার প্রশ্নটার উত্তর লিখতে হবে। কি বলা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস entrusted Sir Ector with the baby of the dead king and queen। তো এখানে বলা হচ্ছে why do you think, তুমি কেন মনে করো, মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, মার্লিন এবং স্যার উলফিয়াস entrusted মানে হচ্ছে entrusted স্যার এক্টর উইথ দ্য বেবি, মানে স্যার এক্টরকে তারা কেন বিশ্বাস করে এই বেবিটাকে তাদের হাতে তুলে দিয়েছিল, ঠিক আছে, অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন, মানে মৃত রাজা এবং রানীর যে সন্তান, সেই সন্তানকে তারা স্যার এক্টরের হাতে তুলে দিয়েছিলেন, কেন তোমার বলে এটা মনে হয়। তো কারণ কি, এই যে স্যার এক্টর ইনি কে ছিলেন, ইনি রাজ পরিবারের একজন বিশ্বস্ত এবং অনুগত একজন লোক ছিলেন, তার জন্যই তার কাছে বাচ্চাটা তারা দিয়েছিল বড় করার জন্য। তো এটাকে আমাদের ইংলিশে লিখতে হবে, আমাদের প্যাসেজ থেকে নিয়ে একটু সাজিয়ে লিখে দিতে হবে। তো দেখো আমরা কি লিখবো, স্যার এক্টর ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি অ্যান্ড আ রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং, এটা আমাদের লিখতে হবে, বই থেকে তোমরা এভাবে লিখে দেবে, ঠিক আছে। অর্থাৎ স্যার এক্টর ছিলেন একজন বিশ্বস্ত এবং অনুগত রাজার একজন অনুগত প্রজা বা অনুগত একজন লোক। তো এইটা হচ্ছে আমরা এখানটায় এর উত্তরটা এখানে লিখে দিলাম। তারপর দেখো আমাদের যেটা রয়েছে পরের অংশ, লেটস কন্টিনিউ, অর্থাৎ এর পরের অংশটা আমাদের এবার পড়তে হবে। প্রথম অংশটা আমরা পড়লাম এবং অ্যাক্টিভিটিগুলোকে আমরা সলভ করলাম, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। ইন দ্য হোম অফ স্যার এক্টর আর্থার দ্য সন অফ দ্য লেট কিং ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। তো এখানে কি বলা হচ্ছে, ইন দ্য হোম, হোম মানে কি বাড়ি, তো ইন দ্য হোম মানে বাড়িতে, অফ স্যার এক্টরের বাড়িতে, আর্থার দ্য সন অফ দ্য লেট কিং, আর্থার যেটা হচ্ছে এই আর্থারকে না, এই মৃত রাজার ছেলে, ঠিক আছে, ওয়াজ স্পেন্ডিং মানে হচ্ছে অতিবাহিত করতে লাগলো, হিজ বয়হুড তার যে ছেলেবেলা সেটা, ইন হ্যাপিনেস সুখে বা খুশিতে, অ্যান্ড সেফটি এবং নিরাপদে। তো তো পুরোটার মানে কী দেওয়া আছে এখানে, অর্থাৎ এখানে স্যার এক্টরের বাড়িতে আর্থার, অর্থাৎ মৃত রাজার সন্তান আর্থার, ঠিক আছে, মানে খুশিতে এবং নিরাপদে তার যে ছেলেবেলা সেটা কাটাতে লাগলো, ওকে। এরপর স্পেন্ডিং মানে কি, অতিবাহিত করা বা জীবন কাটানো, কোনো কিছু মানে সময় কাটানো, এটা। তারপর দেখো, অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন। তো অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন তিনি বেড়ে উঠলেন, গ্রিউ
ওল্ডার, গ্রিউ মানে কি বড় হয়ে ওঠা, আর ওল্ডার মানে কি, ওল্ডার মানে আরও মানে বড় হওয়া, ঠিক আছে, সেটাকে বলা হয় ওল্ডার। তো অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন তিনি বেড়ে উঠলেন বা বড় হয়ে উঠলেন, কে, এই আর্থার, ঠিক আছে। হি বিকেম, তিনি হলেন, এরকম হলেন, জেন্টেল মানে কি ভদ্র বা নম্র, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে কি সুন্দর দেখতে, অ্যান্ড গুড এবং খুব ভালো, লাইক হিজ ফাদার, তার বাবার মতোই, উথার পেন্ড্রাগন, তার বাবা উথার পেন্ড্রাগনের মতোই সে ভালো, হ্যান্ডসাম সুন্দর দেখতে, শক্তিশালী এবং নম্র ভদ্র হয়ে উঠলো যখন সে বড় হলো। এরপর দেখো 18 ইয়ার্স পাস্ট, মানে 18 বছর অতিবাহিত হয়ে গেল। 18 ইয়ার্স পাস্ট মানে অতিবাহিত হয়ে যাওয়া। তো 18 বছর কেটে গেল কার, এই উথার মানে আর্থারের 18 বছর বয়স তখন হয়ে গেল। ব্রিটেন ওয়াজ টোর্ন বাই বিটার রাইভারলি, এখানে রাইভারলি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, একে অপরের সঙ্গে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকে সেটাকে বলা হয় রাইভারলি। তো ব্রিটেন ওয়াজ মানে ব্রিটেন ছিল, টর্ন বাই বিটার রাইভারলি, এখানে টর্ন মানে কি ছিন্ন ভিন্ন, বাই বিটার বলতে তিক্ত, আর রাইভারলি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। তো ব্রিটেন সেই সময় কি তিক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল সেই সময়। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিং। তো দেখো নান মানে হচ্ছে কি কেউই না, অফ দ্য ফাইটিং ব্যারন্স, ফাইটিং বলতে যুদ্ধরত, মানে যুদ্ধে যে সমস্ত ব্যারন্সরা জড়িয়েছিল, ব্যারন্স বলতে অভিজাত, তো যুদ্ধে জড়িয়ে থাকা বা যুদ্ধরত এই সমস্ত ব্যারন্সরা কী করেছিল, হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, কেউই কিন্তু রাজা হয়ে উঠতে পারেনি, ঠিক আছে। যে সমস্ত ব্যারন্সরা নিজেদের মধ্যে ফাইটিং করছিল যে আমি রাজা হব, সে বলছে আমি রাজা হব, কিন্তু তারা কেউই কিন্তু এই যে রাজা হয়ে উঠতে পারেনি। ব্রিটেনের মধ্যে সেই সময় কিন্তু তখনও 18 বছর পেরিয়ে যাওয়ার পরও বিশৃঙ্খলায় চলছিল। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেন্ড্রাগন। তো দেখো দ্য পিপল মানে হচ্ছে মানুষজন, লংড ফর, এখানে লংড ফর মানে চাইতো বা প্রত্যাশা করতো, কি প্রত্যাশা করতো বা কি চাইতো, দ্য ওল্ড ডেজ মানে হচ্ছে সেই পুরনো দিনগুলো, অফ পিস অ্যান্ড প্রসপারিটি, পিস মানে কি শান্তি, অ্যান্ড প্রসপারিটি বলতে কি সমৃদ্ধি বা উন্নতি, আন্ডার উথার পেন্ড্রাগন, অর্থাৎ উথার পেন্ড্রাগনের সময়ে ব্রিটেনে যেরকম শান্তি এবং সমৃদ্ধি ছিল, সেই পুরনো দিনগুলি আবার ব্রিটেনের মানুষ ফিরে পেতে চাইতো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আর টাইম অফ ফেস্টিভিটি। দেখো ইট ওয়াজ মানে এটা ছিল, ক্রিসমাস টাইম এটা ছিল সেই সময় ক্রিসমাস টাইম ছিল, ঠিক আছে, আর টাইম অফ ফেস্টিভিটি এবং এই সময়টা ছিল উৎসবের সময়, ক্রিসমাস হচ্ছে কি উৎসবের সময়, ঠিক আছে। তো তারপরে দেখো বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। তো বাট মানে কি কিন্তু, অর্থাৎ এই সময় মানে সেই সময় কি চলছিল, উৎসবের সময় চলছিল, ঠিক আছে, ক্রিসমাস চলছিল, বাট কিন্তু অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু ব্রিটেনের সমস্ত জায়গায় বা সর্বত্র, অল অ্যারাউন্ড মানে হচ্ছে সমস্ত জায়গায় বা সর্বত্র, পিপল মানে মানুষজন, ওয়ার অর্থাৎ ছিল, হাংরি মানে ক্ষুধার্ত ছিল, ওকে, কোল্ড ঠান্ডা জর্জরিত ছিল, অ্যান্ড ফ্রাইটেড এবং ভীত ছিল, ঠিক আছে। ওয়ান ডে ইন আ চার্চইয়ার্ড পিপল ফাউন্ড আ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট সোর্ড। তো দেখো ওয়ান ডে মানে একদিন, ইন আ চার্চ ইয়ার্ড মানে হচ্ছে গির্জা প্রাঙ্গণে, তো একদিন একটি গির্জা প্রাঙ্গণে পিপল মানুষজন, ফাউন্ড মানে দেখতে পেল, আর লার্জ স্টোন একটা বিশাল বড় পাথর দেখতে পেল, অন হুইচ যেটার ওপরে, ওয়াজ ফিক্সড মানে ফিক্স করা ছিল বা বসানো ছিল, আর ম্যাগনিফিসেন্ট সোর্ড মানে কি তরবারি, আর ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে খুব চমৎকার সুন্দর, ঠিক আছে, জমকালো একটা খুব চমৎকার একটা সোর্ড অর্থাৎ একটা তরবারি এই পাথরের উপরে বসানো ছিল, একটা বিশাল পাথরের উপরে। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, হু এভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। তো দেখো আপন দ্য স্টোন মানে এই পাথরটার উপরে, যে পাথরটা মানে ছিল দেখতে পেয়েছিল মানুষজন এবং তার উপরে একটা তরবারি ছিল, ঠিক আছে, সেই পাথরের উপরে ইন গোল্ড লেটার্স স্বর্ণাক্ষরে, গোল্ড লেটার্স মানে হচ্ছে ইন গোল্ড লেটার্স অর্থাৎ স্বর্ণাক্ষরে, সোনার অক্ষরে আর কি, এরকম সোনালী কালারের অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড, এখানে ইনস্ক্রাইবড মানে হচ্ছে খোদিত করা বা খোদাই করে লেখা আর কি, খোদাই করে লেখা ছিল, কি লেখা ছিল, হু এভার পুলস আউট দিস সোর্ড, হু এভার মানে যেই পুলস আউট দ্য সোর্ড, এই সোর্ড মানে তরবারিটাকে তুলতে পারবে, ঠিক আছে, পুলস আউট মানে হচ্ছে টেনে
পার করে নেওয়া বা তোলা, যে এই তরবারিটিকে তুলতে পারবে এই পাথরের উপর, যে এই ম্যাগনিফিসেন্ট সোর্ড যেটা ছিল, তরবারি যেটা ছিল, যে এই পাথরটিকে মানে এই তরবারিটিকে তুলতে পারবে, ইজ বাই রাইট অফ বার্থ, সেই জন্মের অধিকারে, রাইট অফ বার্থ, বার্থ মানে কি জন্ম, আর রাইট মানে অধিকার, তো বাই রাইট অফ বার্থ জন্মের অধিকারে দ্য কিং অফ ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের রাজা হবে। অর্থাৎ একদিন কি হয়েছিল, একটা চার্চের প্রাঙ্গণে বিশাল বড় একটা পাথর মানুষ দেখতে পেয়েছিল, এবং সেই পাথরের উপরে একটা খুব জমকালো সুন্দর একটা তরবারি ছিল, এবং সেই পাথরের উপরে স্বর্ণাক্ষরে লেখা ছিল যে এই তরবারিটিকে তুলতে পারবে সেই জন্মের অধিকারে, অর্থাৎ সেই হচ্ছে ইংল্যান্ডের রাজা হবে। ওকে, এরপর দেখো, ইমিডিয়েটলি দ্য ইগার ব্যারন্স who longed to become the king jostled among themselves to lift the sword। তো কী বলা হচ্ছে, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, দ্য ইগার ব্যারন্স, ইগার মানে কি আগ্রহী, ঠিক আছে, আগ্রহী ব্যারন্স, যে সমস্ত অভিজাতরা মানে চাইতো কি আমরা রাজা হব, সেই আগ্রহী ব্যারন্সরা হু লংড টু বিকাম দ্য কিং, যারা হু মানে কি যারা, লংড মানে চাইতো, টু বিকাম হতে, দ্য কিং মানে হচ্ছে রাজা, যারা রাজা হতে চাইতো, সেই ব্যারন্সরা ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে কী করলো, জোসেল্ড অ্যামং দেমসেলভস, জোসেল্ড মানে কি ধাক্কা ধাক্কি করা আর কি, ঠিক আছে, অ্যামং দেমসেলভস তাদের নিজেদের মধ্যে, টু লিফট দ্য সোর্ড, টু লিফট মানে হচ্ছে তোলা, দ্য সোর্ড মানে হচ্ছে তরবারিটি, তো তরবারিটি তোলার জন্য তারা নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করলো, ঠিক আছে, কেন না কেউ ভাবছে আমি আগে তুলবো, কেউ ভাবছে আমি আগে তুলবো, যে আগে তুলতে পারবে সেই হচ্ছে ইংল্যান্ডের রাজা হবে। ওকে, তারপরে দেখো, নান সাকসিডেড, নান মানে হচ্ছে কেউই না, সাকসিডেড মানে কি সফল, কিন্তু কেউই সফল হলো না, অর্থাৎ এই তরবারিটাকে তুলতে কেউই সফল হলো না। দ্য সোর্ড রিমেন্ড ফিক্সড টু দ্য স্টোন, তো দ্য সোর্ড তরবারিটি, রিমেন্ড মানে কি থেকে গেল, ফিক্সড মানে হচ্ছে একই জায়গায় ফিক্স হয়ে থাকা আর কি, টু দ্য স্টোন সেই পাথরের উপরে, পাথরের সঙ্গে তরবারিটা থেকে গেল আর কি, ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় থেকে গেল, কেউই সেটাকে তুলতে পারলো না। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। তো কী বলা হচ্ছে এখানে, ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18 18 বছর বয়সে, হু সাকসিডেড যে সফল হয়েছিল, ইন লিফটিং মানে হচ্ছে তুলতে, লিফট মানে কি তোলা, ইন লিফটিং তুলতে, দ্য সোর্ড অর্থাৎ তরবারিটিকে, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য, অর্থাৎ এই আর্থারই যার বয়স হচ্ছে 18 বছর বয়সে এই প্রথম এই তরবারিটিকে তুলতে সফল হয়েছিল। ওকে, তারপর দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। তো দেখো, দ্য ব্যারন্স মানে হচ্ছে সেই ব্যারন্সরা, ওয়ার মানে হচ্ছে ছিল, অ্যাংরি মানে হচ্ছে তারা রেগে গিয়েছিল আর কি, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং হতাশ হয়ে পড়েছিল তারা। দে ডিম্যান্ডেড আ টেস্ট, তারা দাবি করলো, আর টেস্ট একটা পরীক্ষার দাবি করলো, তারা আরও একটা পরীক্ষার দাবি করলো, ঠিক আছে, যে এইভাবে ওই আর্থার এলো আর ওটাকে তুলে নিল, আর ও রাজা হতে পারে না, ওকে আরও একটা পরীক্ষা দিতে হবে। সেটা কি, দেখো, আপন আ ব্রাইট মে মর্নিং আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ ম্যানি পিপল। তো কী বলা হচ্ছে এই লাইনে, আপন আ ব্রাইট মে মর্নিং, তো ব্রাইট মানে কি উজ্জ্বল, মে মানে মে একটা মাসের নাম আমরা জানি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মর্নিং মানে সকালবেলা, তো একটি উজ্জ্বল মে মাসের সকালবেলায় আ গ্রেট ট্রায়াল, একটা মহান, ট্রায়াল মানে কি এখানে টেস্ট বা পরীক্ষা, একটা বড় পরীক্ষা, টুক প্লেস মানে পরীক্ষাটা করা হয়েছিল, ইন দ্য প্রেজেন্স মানে উপস্থিতি, ঠিক আছে, অফ ম্যানি পিপল মানে অনেক মানুষের উপস্থিতিতে মে মাসের একটা উজ্জ্বল সকালবেলায় একটা পরীক্ষার আয়োজন করা হয়েছিল। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। দেখো, দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, তো এই যেখানে পরীক্ষাটা করা হয়েছিল সেখানে কারা কারা ছিল, দেয়ার ওয়ার দ্য পিজেন্টস মানে সেখানে কৃষকরা ছিল, দ্য ক্রাফটসম্যান মানে কারিগররা ছিল, ক্রাফটসম্যান মানে কারিগর, ঠিক আছে, তারা ছিল, দ্য মার্চেন্টস মানে বণিকরা ছিল, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ছিল, ব্যবসায়িকরা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যারন্স, সেখানে যেমন ব্যারন্সরা ছিল, ব্যারন্স বলতে এই সমাজের অভিজাত লোক যারা চাইতো আমরা রাজা হব, তারা যেমন ছিল, তাদের সঙ্গে সঙ্গে চাষি, ঠিক আছে, কারিগর, তারপর হচ্ছে ব্যবসায়িক, এই সমস্ত লোক সেখানে ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্প্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য সোর্ড ইজিলি। ওকে, ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, এভরি ওয়ান মানে কি প্রত্যেকে, তো প্রত্যেকের সামনে আর্থার স্প্লেন্ডার মানে হচ্ছে চমৎকার,
ঠিক আছে, খুব সুন্দর আর কি, ভালো যেটাকে বলা সেটাকে বলা স্প্লেন্ডার। তো স্প্লেন্ডার অ্যান্ড ইয়াং, চমৎকার এবং ইয়াং মানে কি যুবক, ঠিক আছে। লিফটেড দ্য সোর্ড ইজিলি, মানে সহজেই, লিফটেড মানে কি তুলে ফেললো, দ্য সোর্ড তরবারটিকে সহজেই তুলে ফেললো সকলের সামনে, প্রত্যেকের সামনে এই আর্থার তরবারিটিকে কিন্তু তুলে ফেললো। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। তো দেখো দ্য ক্রাউড মানে কি জনতা, তো সেখানে যে সমস্ত জনতা ছিল সেই জনতা হেল্ড মানে কি ওয়েলকাম জানালো হিম তাকে বলতে আর্থারকে অ্যাজ দ্য কিং রাজা হিসাবে, অর্থাৎ সেই মানুষজন যারা ছিল সেই জনতা এই আর্থারকে তখন কি করলো রাজা হিসেবে তারা ওয়েলকাম করলো বা স্বাগত জানালো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। তো আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, তা ইংল্যান্ডের রাজা হওয়ার পর, আফটার মানে কি পর, বিকাম মানে কি হওয়া, তো আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার্স ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য ওয়াজ মানে কি ছিল, প্রথম কর্তব্য ছিল টু সিকিওর মানে হচ্ছে সিকিওর করা বা নিরাপদ করা, ঠিক আছে, পিস ইন ইংল্যান্ডের যে পিস বা শান্তি, সেই শান্তিটিকে, ইংল্যান্ডের শান্তিটাকে মানে নিরাপদ করার জন্য বা ইংল্যান্ডের শান্তিটাকে রক্ষা করাটাই তার ছিল প্রথম কর্তব্য ইংল্যান্ডের রাজা হওয়ার পর, ঠিক আছে, এই আর্থারের। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, তো তাকে সাহায্য করা হয়েছিল এই যে বুদ্ধিমান মার্লিন, আগে তার বাবার উপদেষ্টা ছিলেন, ঠিক আছে, আর্থারের বাবার, তো ইনি কিন্তু তাকে সাহায্য করেছিলেন। ওকে, হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, অর্থাৎ এই বুদ্ধিমান মার্লিন তাকে সাহায্য করেছিলেন রাজার সমস্ত কিছু মানে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। দেখো লাইক হিজ ফাদার, তার বাবার মতোই আর্থারও ছিল কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন, অ্যাবাউট দ্য গুড অফ কমন পিপল মানে সাধারণ মানুষ, গুড মানে কি ভালো বা মঙ্গল, অর্থাৎ সাধারণ মানুষের মঙ্গলের জন্য আর্থারও কিন্তু তার বাবার মতোই উদ্বিগ্ন ছিল, কিভাবে সাধারণ মানুষকে ভালো রাখা যায় সেই বিষয়ে। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। দেখো কিং আর্থার মানে রাজা আর্থার, ফট মানে কি ব্যাটেলস মানে যুদ্ধক্ষেত্রে, ফট মানে কি যুদ্ধ করা, আর ব্যাটেলস মানে যুদ্ধক্ষেত্র, তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন, সো দ্যাট যাতে নো ওয়ান মানে কি কেউই না, কুড ইল ট্রিট মানে ইল ট্রিট বলতে এখানে খারাপ ব্যবহার করতে পারে বা কেউ ক্ষতি করতে পারে এরকম, দ্য হাম্বলেস্ট ওকে, দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্ট, এখানে হাম্বলেস্ট বলতে কি, হামলেস্ট বলতে অতি সাধারণ যে সমস্ত মানুষ, ঠিক আছে, অতি সাধারণ থেকে সাধারণতম যে সমস্ত মানুষ, অফ হিজ সাবজেক্ট বলতে তার রাজ্যের যে সমস্ত প্রজা, সেই প্রজাদের মধ্যে খুব সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরও যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তিনি কিন্তু যুদ্ধ করতেন তাদের হয়ে, সবাই যাতে ভালো থাকতে পারে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল। দেখো কিং আর্থার রাজা আর্থার হ্যাড লস্ট মানে হারিয়ে ফেলেছিলেন, তার রয়্যাল সোর্ড তার যে রাজকীয় যে তরবারি সেই তরবারিটাকে হারিয়ে ফেলেছিলেন, ইন আ ব্যাটেল একটি যুদ্ধক্ষেত্রে। ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। তো ওয়ান ডে মানে কি একদিন, মার্লিন তাকে নিয়ে এসেছিল টু আ ভ্যালি একটি উপত্যকাতে, ঠিক আছে, অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। সুইট স্মেলিং মানে কি স্মেল মানে কি গন্ধ, আর সুইট মানে কি মিষ্টি গন্ধযুক্ত ফুল, ফ্লাওয়ার্স মানে কি ফুল, তো মিষ্টি গন্ধযুক্ত ফুলের একটি উপত্যকায় নিয়ে এসেছিল রাজা, মানে মার্লিন নিয়ে এসেছিল, কাকে এনেছিল, রাজা আর্থারকে। ওকে, অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। তো দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যাট দ্য এজ, এখানে EDGE, এই এজ মানে হচ্ছে কি ধার, কিনারা যেটাকে বলা হয়, ঠিক আছে। তো অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন মানে এখানে সমতল, তো সমতলের ধারে বা সমতলের কিনারাতে দেয়ার ওয়াজ আ ডিপ লেক, একটা গভীর হ্রদ ছিল, লেক মানে হচ্ছে হ্রদ, একটা গভীর হ্রদ ছিল সেখানে। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। দেখো অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, অ্যাপ্রোচ মানে হচ্ছে কি এগিয়ে যাওয়া, তো আর্থার যখন সেই লেকটির কাছে বা হ্রদটার কাছে এগিয়ে গেল,
আ বিউটিফুল আর্ম, একটা সুন্দর বাহু বা সুন্দর একটা হাত, আর্ম মানে কি বাহু বা হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস, যে হাতে ছিল একটা সোনার ব্রেসলেট ছিল, সোনার বালা ছিল পরানো হাতে, ঠিক আছে, রোজ সেটা উঠে আসলো, ফ্রম দ্য ওয়াটার মানে জল থেকে। ওকে, হ্রদ, লেক মানে কি হ্রদ, আর হ্রদে কী থাকে, জল থাকে। তো এই রাজা আর্থার যখন সেই লেকের কাছে গেল আর কি, এগিয়ে গেল, তখন ওই হ্রদের জল থেকে একটা সুন্দর হাত উঠে আসলো, যে হাতে একটা সোনার বালা পরানো ছিল। দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেলস। দেখো, দ্য হ্যান্ড মানে হাতটি, হেল্ড মানে ধরেছিল, যে হাতটা জল থেকে উঠে এসেছিল, সেই হাতে একটা জিনিস ধরা ছিল, সেটা কি, আর সোর্ড একটি তরবারি তার হাতে ছিল, সেট উইথ রুবিস, রুবিস মানে হচ্ছে কি চুনি, আর এমারেলস বলতে কি পান্না, তো পান্না চুনি এই সমস্ত বসানো ছিল কোথায়, এই তরবারিটির মধ্যে, তরবারিটিতে, এবং সেই তরবারিটা সেই হাতটা ধরেছিল আর কি, যে হাতটা জল থেকে উঠে এসেছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ আমরা পড়লাম। এরপরে দেখো আমাদের কয়েকটা শব্দ দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট এখানে। তো প্রথমে কী দেওয়া আছে, ইনস্ক্রাইবড। ইনস্ক্রাইবড মানে কি টু রাইট অর ক্রেভ ওয়ার্ডস অন টু সামথিং, অর্থাৎ কোনো কিছুর ওপরে শব্দ সেগুলোকে খোদাই করে দেওয়া, খোদাই করা বা লেখা, সেটাকে বলা হয় ইনস্ক্রাইবড। জোসেলড মানে কি টু পুশ রাফলি এগেনস্ট সামবডি, অর্থাৎ প্রচণ্ডভাবে ধাক্কাধাক্কি করা, সেটাকে বলা হয় জোসেলড। আর হেল্ড মানে হচ্ছে কি ওয়েলকামড, স্বাগত জানানো, ঠিক আছে। এবার দেখো রয়েছে আমাদের লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 4, এখানে কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই সেন্টেন্সগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে, অর্ধেক করে দেওয়া আছে, বাকিটা সম্পূর্ণ করে লিখতে হবে, যে টেক্সট আমরা পড়লাম দ্বিতীয় অংশটা সেখান থেকে তথ্য নিয়ে। তো নাম্বার এতে কী দেওয়া আছে, আফটার কিং ওথার পেনড্রাগন, অর্থাৎ রাজা ওথার পেনড্রাগনের পরে, ব্রিটেন হ্যাড নো কিং বিকজ, অর্থাৎ ব্রিটেনে কোনো রাজা ছিল না, কারণ কি, কারণ হচ্ছে কি, মানে যে ব্যারন্সরা যারা ছিল তারা নিজেদের মধ্যে ফাইটিং করছিল, এবং কেউই কিন্তু রাজা হয়ে উঠতে পারেনি। ওকে, তো এটা হচ্ছে আমাদের উত্তর হবে। তো এটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে যেটা পড়লাম দ্বিতীয় অংশ তার মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু খুঁজে নিয়ে লিখবে। আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, বাকি অংশটা দেখো, এখান থেকে তোমরা কিন্তু লিখবে। তোমরা কি লিখবো, নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিং, এই অংশটা তোমরা লিখবে, যেটা বই আমাদের রয়েছে সেখান থেকে নিয়ে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের নাম্বার এ, এইটা হচ্ছে শূন্যস্থানে আমাদের বসবে। তো আমি এখানে এটা এইভাবে পেস্ট করে, এখানটা আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের নাম্বার বিতে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখব। নাম্বার বি এর প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে, এখানে দেওয়া আছে দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড, মানে সেই চমৎকার যে সোর্ড অর্থাৎ তরবারি, সেটা ফিক্স মানে বসানো ছিল কোথায়, সেই বিশাল পাথরের ওপরে বসানো ছিল। ওকে, তো পরের অংশ আমরা দেখতে পাবো এটা কোথায় ছিল, অন আ লার্জ স্টোন ইন আ চার্চ ইয়ার্ড, একটা গির্জা প্রাঙ্গণে একটা বড় পাথরের ওপরে এটা বসানো ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বি, এটা আমি এখানে বিটা এখানে লিখছি, বি এর উত্তরটা। ওকে, তারপর দেখো নাম্বার সিতে আমাদের যেটা দেওয়া আছে, এটা আমি নিচে রেখে দিলাম, এটা বি এর প্রশ্নের উত্তর হবে, বি এর পরেরটা হবে। এটা দেখো, আর্থার ওয়াজ 18 হোয়েন, অর্থাৎ আর্থারের বয়স যখন 18 বছর ছিল, তখন কি হয়েছিল, তখন সেই কিন্তু প্রথম হচ্ছে সেই তরবারিটাকে তুলতে সক্ষম হয়েছিল। ওকে, তো এটা আমাদের পরে লিখতে হতে হয়। তো কী লিখবো, আর্থার ওয়াজ 18 হোয়েন হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, সেই প্রথম কিন্তু 18 বছর বয়সে সেই তরবারিটিকে তুলতে সফল হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের নাম্বার সি এই প্রশ্নের, এর পরবর্তী অংশটা এখানে এটা হবে। নাম্বার ডিতে দেখো, দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, অর্থাৎ সুন্দর সেই বাহুটা বা হাতটা যেটা জল থেকে উঠে এসেছিল, সেটা কি হয়েছিল, তার হাতে একটা তরবারি ছিল এবং তার হাতে একটা ব্রেসলেটও ছিল, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি লিখবো, হেল্ড আ সোর্ড হুইচ ওয়াজ সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেলস, অর্থাৎ যে সুন্দর হাতটা জল থেকে উঠে এসেছিল তার হাতে হেল্ড আমরা ধরা ছিল কি, সোর্ড একটা হচ্ছে তরবারি ধরা ছিল, হুইচ ওয়াজ সেট যেটাতে সেট করা ছিল, উইথ রুবিস মানে হচ্ছে চুনি অ্যান্ড এমারেলস এবং পান্না চুনি এগুলো বসানো ছিল এই তরবারিতে। এটা গেল নাম্বার ডি এর প্রশ্নের উত্তর। তারপর দেখো আমাদের অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে নিচের যে প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে কী দেওয়া আছে, হোয়াট ওয়াজ
হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড। তো হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন মানে পাথরের উপরে কী লেখা ছিল, অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড যেটার উপরে তরবারিটা লাগানো ছিল। তো সেই পাথরে কী লেখা ছিল, যে এই তরবারিটাকে তুলতে পারবে সেই হচ্ছে ব্রিটেনের রাজা হবে। এটা লিখতে হবে আমাদের। তো আমরা কী লিখবো, হু এভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে এটাকে তুলতে পারবে এই তরবারিটিকে সেই জন্মের সূত্রে বা জন্মের অধিকারে রাজা হবে ইংল্যান্ডের। ওকে, নাম্বার বিতে দেখো আমাদের কি দেওয়া আছে। নাম্বার বি এর দাগে প্রশ্নে, আচ্ছা এটা আমি ভালো করে সেট করে দিই আগে। দেখো নাম্বার বিতে হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং। সুন্দর মানে উজ্জ্বল মে মাসের সকালবেলায় কী ঘটনা ঘটেছিল। উজ্জ্বল মে মাসের সকালবেলায় সমস্ত মানুষজনকে একত্রিত করা হয়েছিল এবং একটা টেস্ট বা পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেখানে যে আর্থার প্রকৃতই সেটাকে মানে তরবারিটাকে তুলতে পারবে কি না। ওকে, তো কী লিখবো, আর্থার হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং। ব্রাইট মে মর্নিংয়ে কী ঘটনা ঘটেছিল, আর্থার স্প্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য সোর্ড ইজিলি। অর্থাৎ আর্থার যে খুব সুন্দর এবং হচ্ছে ইয়াং মানে যুবক আর কি, সে সেই তরবারিটিকে তুলতে সহজেই তুলে ফেলেছিল। ওকে, এইটা আমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা কি হুবহু লিখে দেবে তাহলেই হবে। ওকে, পরেরটা দেখো নাম্বার সিতে, হোয়াই ডিড আর্থার নিড আর নিউ সোর্ড। তো আর্থারের কেন একটা নতুন তরবারির প্রয়োজন হয়েছিল, কারণ কি তিনি একটা যুদ্ধক্ষেত্রে তার তরবারিটিকে হারিয়ে ফেলেছিলেন। ওকে, তোমরা কি লিখবো, কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল। একটি যুদ্ধক্ষেত্রে রাজা আর্থার তার তরবারিটিকে হারিয়ে ফেলেছিলেন। তো দেখো আমরা দ্বিতীয় অংশটিও পড়লাম এবং এখানে যে আমাদের অ্যাক্টিভিটিগুলি ছিল সেগুলো আমরা সলভ করলাম। এরপর আমাদের পরের অংশটা রয়েছে সেটা আমরা পড়বো। কি বলা হচ্ছে, লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। তো দেখো প্রথমে রয়েছে কি, দিস ইজ দ্য এক্সক্যালিবার মার্লিন সেড। তো মার্লিন সেড বলতে কি, মার্লিন বললেন। মার্লিন কি বললেন, দিস ইজ দ্য এক্সক্যালিবার। এটাই হচ্ছে সেই এক্সক্যালিবার। এখানে এক্সক্যালিবার মানে হচ্ছে একটা অনন্য সাধারণ একটা তরবারি, ঠিক আছে সেটা। তো যে হাতটা উঠে এসেছিলো জল থেকে, সেই হাতে একটা তরবারি ধরা ছিল, ঠিক আছে। এবং তারপর যে মার্লিন বলছে কি, এটাই হচ্ছে সেই অনন্য সাধারণ তরবারি। ওকে, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পসেস দিস সোর্ড। তো মার্লিন বলছেন, কি বলছেন, অনলি শুধুমাত্র বা কেবলমাত্র, অ্যান অনেস্ট একজন সৎ, অ্যান্ড ফিয়ারলেস নাইট এবং ভয়হীন নাইট যার কোনো ভয় নেই মনের মধ্যে, ঠিক আছে, হু যে প্রোটেক্টস মানে কি রক্ষা করে, দ্য কমন পিপল সাধারণ মানুষকে, ক্যান পজেস সে অধিকারী হতে পারবে, দিস সোর্ড এই তরবারিটির। অর্থাৎ এখানে মার্লিন কি বলছেন না, এই হচ্ছে সেই অনন্য সুন্দর বা অনন্য সাধারণ তরবারি এবং এটা কেবলমাত্র যে সৎ ভয়হীন একজন নাইট এবং যে সাধারণ মানুষকে রক্ষা করে সেই কিন্তু এই তরবারির অধিকারী হতে পারবে। দেখো কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টারিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক। তো কী বলা হচ্ছে এখানে, কিং আর্থার মানে হচ্ছে রাজা আর্থার অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন, দ্য এনচান্টেড সোর্ড বলতে এখানে এনচান্টেড বলতে জাদুকরি বা মন্ত্রপুত, ঠিক আছে, সেই সোর্ড বলতে এখানে তরবারি, সেই জাদুকরি বা মন্ত্রপুত তরবারিটি রাজা আর্থার গ্রহণ করলেন। অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন বা নিলেন সেটা। ফ্রম দ্য মিস্টারিয়াস হ্যান্ড সেই অদ্ভুত হাতটা থেকে, যে হাতটা জল থেকে উঠে এসেছিল সেই হাত থেকে তিনি তরবারিটা নিলেন। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক অর্থাৎ সেই লেকের গভীর থেকে যে হাতটা উঠে এসেছিল, অ্যাপিয়ারিং মানে আবির্ভূত হয়েছিল যে হাতটা, সেই অদ্ভুতজনক হাতটা থেকে, মিস্টেরিয়াস বলতে এখানে অদ্ভুত, সেই অদ্ভুত হাত থেকে রাজা আর্থার সেই জাদুকরি তরবারিটা গ্রহণ করলেন বা নিলেন। এরপর দেখো, আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর অ্যানি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার্ড। তো কিং আর্থার ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, রাজা আর্থার ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন, আই শ্যাল নেভার ইউজ আমি কখনোই ব্যবহার করব না, দিস ম্যাজিক সোর্ড এই মানে জাদুকরি সোর্ড মানে কি তরবারিটা, ফর মাই পার্সোনাল বেনিফিট আমার ব্যক্তিগত বেনিফিট মানে সুযোগ সুবিধা, আমার ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য আমি কখনোই এই যে জাদুকরি তরবারি এটাকে আমি ব্যবহার করব না, এটা রাজা আর্থার
ঘোষণা করলেন। তিনি কী করবেন, অর্থাৎ সাধারণ মানুষের উপকারের জন্য তিনি এটাকে ব্যবহার করবেন। ওকে, তারপর দেখো কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। তো কিং আর্থার, রাজা আর্থার কুড গিফট মানে উপহার দিয়েছিলেন, পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, শান্তি এবং প্রসপারিটি মানে কি সমৃদ্ধি, শান্তি এবং সমৃদ্ধি ইংল্যান্ডকে উপহার দিয়েছিলেন রাজা আর্থার। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। দেখো দ্য গ্রিডি ব্যারন্স, গ্রিডি মানে কি লোভী, ব্যারন্স মানে হচ্ছে সেই রাজ্যের যে সমস্ত ব্যারন্স বলতে অভিজাত যে সমস্ত ব্যক্তি তারা, তো সেই লোভী ব্যারন্সরা ওয়ার আনহ্যাপি, তারা ছিল কি অসুখী বা অখুশি, উইথ কিং আর্থার, রাজা আর্থারের প্রতি তারা কিন্তু অসুখী ছিল বা অখুশি ছিল। বিকজ কারণ কি, কারণ হচ্ছে বিকজ মানে কি কারণ, হি ওয়াজ সে ছিল বা এখানে তিনি ছিলেন, তিনি বলতে এখানে রাজা আর্থার, কিং আর্থার, ঠিক আছে। জেন্টেল অ্যান্ড জাস্ট, জেন্টেল মানে কি নম্র ভদ্র, অ্যান্ড জাস্ট, জাস্ট মানে কি সঠিক, যিনি ন্যায় নীতি মেনে চলেন। তো রাজা আর্থার ন্যায় নীতি মেনে চলতেন এবং নম্র ভদ্র একজন মানুষ ছিলেন, মানুষের ভালো করতেন। তার জন্য এই লোভী ব্যারন্সরা তাকে মানে তার প্রতি অসুখী ছিল, তারা তাকে পছন্দ করতেন না রাজা আর্থারকে। এরপর দেখো হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনেভিয়ার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। তো দেখো হি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন, তিনি বলতে রাজা আর্থার, ঠিক আছে, বিবাহ করেছিলেন কাকে, দ্য বিউটিফুল লেডি, সুন্দরী মহিলা, গিনেভিয়ার, সুন্দরী মহিলা গিনেভিয়ারকে, এই গিনেভিয়ারকে ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার মেয়ে, ডটার মানে কি মেয়ে, তো কর্নওয়াল হচ্ছে একটি রাজ্য বা একটি জায়গার নাম, সেই কর্নওয়ালের রাজার মেয়ে গিনেভিয়ারকে, গিনেভিয়ার যে ছিল একটি সুন্দরী মহিলা, তাকে তিনি বিবাহ করেছিলেন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু আ রিচলি gilded pavilion painted crimson and dark blue. The floor was marbled. আচ্ছা এই পর্যন্ত আগে দেখে নাও এর অর্থটা। তো কী বলা হচ্ছে, অন দ্য ওয়েডিং ডে, ওয়েডিং মানে কি বিবাহ, তো অন দ্য ওয়েডিং ডে মানে বিবাহের দিনে, যেদিনকে এই রাজা আর্থারের বিবাহ হয়েছিল বিউটিফুল লেডি গিনেভিয়ারের সঙ্গে, তো সেই দিন, তো অন দ্য ওয়েডিং ডে বিবাহের দিন, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে এসেছিলেন, কাকে, এই রাজা আর্থারকে নিয়ে এসেছিলেন মার্লিন, কোথায়, টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, একটা রিচলি গিল্ডেড, গিল্ডেড বলতে গিল্ডেড মানে কি সোনালি প্রলেপ দেওয়া, প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন মানে হচ্ছে মণ্ডপ, বিবাহের মণ্ডপ আর কি, আর রিচলি বলতে সমৃদ্ধশালী, ঠিক আছে, প্রচণ্ড কারুকার্য করা, সোনালি প্রলেপ দেওয়া একটা যে হচ্ছে মণ্ডপ, সেখানে নিয়ে এসেছিলেন। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এবং সেটা পেন্টেড মানে রং করা ছিল সেই মণ্ডপটা কী দিয়ে, ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল রং, অ্যান্ড ডার্ক ব্লু এবং গাঢ় নীল রং দিয়ে রং করা ছিল, এরকম একটা মণ্ডপে নিয়ে এসেছিলেন বিবাহের দিন। তা ফ্লোর ওয়াজ মার্বেলড, এবং এর যে মেঝে, ফ্লোর মানে কি মেঝে, মেঝেটা ছিল কি মার্বেল, মার্বেল বসানো ছিল মেঝেটা। ওকে, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। তো কী বলা হচ্ছে এখানে, দেখো ইন দ্য মিডল মানে কি মাঝখানে, অফ দ্য রুম মানে ঘরের যে মাঝখানে, সেই মাঝখানে, ওয়াজ আ হিউজ মানে ছিল, ওয়াজ মানে কি ছিল, হিউজ মানে হচ্ছে বিশাল বড়, রাউন্ড মানে হচ্ছে গোল, ওক টেবিল একটা ওক গাছের টেবিল ছিল, রিচলি কার্ভড যেটাকে হচ্ছে কার্ভড বলতে খোদাই করা ছিল বা কারুকার্য করা ছিল, রিচলি মানে সমৃদ্ধ, ভীষণ সমৃদ্ধভাবে সেটাকে কারুকার্য করা ছিল, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এবং ক্যাপেবল মানে হচ্ছে সমর্থ, ঠিক আছে, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এবং সেখানটায় কি 50 জন মানুষের বসতে পারতো আর কি, সেই রাউন্ড টেবিল যেটা ছিল, গোল টেবিল ছিল, সেই টেবিলে 50 জন মানুষ বসতে পারতো। ওকে, দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। তো দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, তো এটা ছিল, দিস ওয়াজ মানে কি এটা ছিল, দ্য ফেমাস মানে বিখ্যাত, রাউন্ড টেবিল গোল টেবিল, এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল, অ্যারাউন্ড হুইচ যেটার চারিদিকে, গ্যাদার্ড মানে কি একত্রিত হয়েছিল, একত্রিত হয়েছে কিং আর্থার্স ডিভোটেড নাইট মানে রাজা আর্থারের যে সমস্ত বিশ্বস্ত নাইটসরা ছিলেন, তারা এই গোল টেবিলের সেখানে তারা একত্রিত হয়েছিল। ওকে, these knights promised that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. তো দেখো these knights মানে হচ্ছে এই নাইটরা, promised মানে প্রতিজ্ঞা করেছিল, that they would help যে তারা সাহায্য করবে,
দ্য হেল্পলেস মানে অসহায়দের, টু বি জেন্টেল, টু বি জেন্টেল টু দ্য উইক মানে কি যারা দুর্বল তাদের প্রতি তারা উদার হবে, ঠিক আছে, তাদেরকে তারা সাহায্য করবে আর কি, যারা দুর্বল তাদেরকে। অ্যান্ড টু পানিশ এবং শাস্তি দেবেন দ্য উইকড মানে কি যারা দুষ্টু বদমাস তাদেরকে শাস্তি দেবে কারা, এই নাইটসটা, ঠিক আছে। এই প্রতিজ্ঞা তারা করেছিল এই গোল টেবিলের সেখানে একত্রিত হয়ে। তারপরে দেখো টু কিপ, নেক্সট কি রয়েছে, টু কিপ দেয়ার বাউস দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তো কী বলা হচ্ছে দেখো এখানে, টু কিপ মানে হচ্ছে রাখতে, ওকে, টু কিপ মানে হচ্ছে রাখতে, দেয়ার বোস, এখানে বোস মানে হচ্ছে প্রতিশ্রুতি, অর্থাৎ নাইটরা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা মানে মানুষের উপকার করবে, খারাপদের শাস্তি দেবে, ভালোদেরকে তারা তাদের সঙ্গে থাকবে, এই যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই নাইটসরা, ঠিক আছে। দ্য নাইটস আন্ডারটুক, এই নাইটসরা আন্ডারটুক মানে দায়িত্ব নিয়েছিল, আন্ডারটুক মানে দায়িত্ব নেওয়া, দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স মানে কাউন্টলেস মানে হচ্ছে অগণিত, অসংখ্য, হ্যাজার্ডাস মানে বিপজ্জনক, অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক কাজ। তারা অনেক বিপজ্জনক দুঃসাহসিক কাজ করেছিলেন কারা, এই নাইটসরা, ঠিক আছে, যেমনটা তারা প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তেমনটা অনেক বিপজ্জনক কাজ তারা করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য স্টোরিজ মানে কি গল্প, এখানে স্টোরিজ দেওয়া তো গল্পগুলি হবে। অফ দেয়ার গুডনেস, এখানে গুডনেস বলতে তাদের যে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, ঠিক আছে, সেই তাদের সৎ ব্যবহার। অ্যান্ড কাইন্ডনেস মানে উদারতা, তো তাদের সৎ ব্যবহার এবং উদারতা স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশের মধ্যে, কাদের, এই নাইটসদের যে ভালো কাজ সেই কাজগুলোর কাজের যে সমস্ত কথা বা গল্প সারা দেশে ছড়িয়ে পড়েছিল, এদের উদারতা এবং হচ্ছে গুডনেস মানে মানুষের প্রতি যে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সেই জিনিসগুলো ছড়িয়ে পড়েছিল। এরপর দেখো কিং আর্থার রুলড ফর ম্যানি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। তো কিং আর্থার, রাজা আর্থার রুলড শাসন করেছিলেন, ফর ম্যানি হ্যাপি ইয়ার্স অনেক সুখী বছর ধরে তিনি রাজত্ব করেছিলেন বা শাসন করেছিলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড এবং বেড়ে উঠেছিলেন বা বৃদ্ধ হয়ে উঠেছিলেন। উইথ টাইম সময়ের সঙ্গে সঙ্গে তিনি বৃদ্ধ হয়েছিলেন। ম্যানি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তো দেখো কি বলা হচ্ছে, ম্যানি মানে কি অনেক, অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার যে ট্রাস্টেড নাইটস মানে হচ্ছে ট্রাস্টেড মানে বিশ্বস্ত, তার বিশ্বস্ত নাইটসদের অনেকেই কী হয়েছিল, হ্যাড পেরিশড, এখানে পেরিশড মানে হচ্ছে কি মারা গিয়েছিল। ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তাদের যে দুঃসাহসিক কাজ সেই কাজের মধ্যে অনেক নাইটসরা কিন্তু মারা গিয়েছিলেন, বিশ্বস্ত নাইটসরা মারা গিয়েছিলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড, দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। তো দেখো দ্য কিং মানে হচ্ছে রাজা, গেভ মানে দিয়েছিলেন, হিজ ম্যাজিক সোর্ড তার যে জাদুকরী তরবারি, সেই তরবারিটা দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, দ্য এক্সক্যালিবার, সেই জাদুকরী তরবারিটার নাম কি, দ্য এক্সক্যালিবার, ঠিক আছে, সেই এক্সক্যালিবারটা মানে দিয়েছিলেন কাকে, টু আ ট্রাস্টেড নাইট, তার একজন বিশ্বস্ত নাইটকে। অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। তো দেখো অ্যাট দ্য কিংস কমান্ড মানে কি আদেশ, তো অ্যাট দ্য কিংস কমান্ড মানে রাজার আদেশে, রাজা আর্থারের আদেশে আর কি, ঠিক আছে। দ্য নাইট, এই নাইটটি থ্রিউ মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, দ্য সোর্ড সেই তরবারিটিকে, ইন্টু দ্য লেকের মধ্যে, ইন্টু মানে কি মধ্যে, তো লেকের মধ্যে বা হ্রদের মধ্যে। অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, এই সুন্দর মানে সুগন্ধ ফুলের যে সমতল ভূমিটা যে ছিল, সেই সমতল ভূমির মাঝখানে যে লেক ছিল, সেই লেকের মধ্যে ছুঁড়ে দিয়েছিল সেই তরবারিটিকে, যেমনটা রাজা আদেশ দিয়েছিলেন এই নাইটকে, ঠিক আছে, তেমনটাই তিনি করেছিলেন। এরপর দেখো আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক কট দ্য সোর্ড অ্যান্ড দিস অ্যাপিয়ার্ড ইন্টু দ্য গ্রিন ডেপথস, ঠিক আছে, ডেপথস অফ ওয়াটার। দেখো আ বিউটিফুল মানে হচ্ছে একটা সুন্দর, আর মানে হচ্ছে বাহু, অ্যারোজ মানে উঠে এসেছিল, ফ্রম দ্য লেক সেই লেক থেকে বা হ্রদ থেকে। কট দ্য সোর্ড, কট মানে কি ধরা, এবং সেই তরবারিটিকে ধরে নিয়েছিল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং
অদৃশ্য হয়ে গিয়েছিল। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যায়, এবং অদৃশ্য হয়ে গিয়েছিল ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার। তো ইনটু মানে কি মধ্যে, গ্রিন হচ্ছে সবুজ, আর ডেপথস মানে গভীর, ঠিক আছে, অফ ওয়াটার মানে জলের, সেই সবুজ গভীর জলের মধ্যে সে হাতটা আবার অদৃশ্য হয়ে গিয়েছিল। ওকে, এরপর দেখো দ্য কিং কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড। তো এরপর কি বলা হচ্ছে, দ্য নাইট মানে সেই নাইটটি, কেম ব্যাক মানে ফিরে এসেছিল, অ্যান্ড টোল্ড এবং বলেছিল দ্য কিং রাজাকে, হোয়াট হ্যাড হ্যাপেন কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ রাজা সেই নাইটকে তার তরবারিটা এক্সকালিবার যেটা সেটা দিয়েছিল, এবং কি বলেছিল রাজা যে সেই লেকে গিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে। তো সেই নাইট রাজার কথা মতন ছুঁড়ে ফেলে দিয়েছিল জলে, কিন্তু সেই জল থেকে একটা সুন্দর একটা হাত উঠে এসে সেই তরবারিটাকে ধরে নিয়ে আবার জলের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। তো এই ঘটনাটা সেই নাইট রাজাকে এসে বললো, ঠিক আছে। তারপর দেখো কি হচ্ছে, কিং আর্থার স্মাইল্ড। তো এটা শুনে রাজা আর্থার স্মাইল্ড মানে কি হাসলেন, ঠিক আছে। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ। এখানে বার্জ মানে হচ্ছে ছোট নৌকা, ঠিক আছে। তো দেখো হি ইনস্ট্রাক্টেড মানে তিনি নির্দেশ দিয়েছিলেন হিজ পিপল তার মানুষজনকে টু পুট হিম তাকে রাখতে, অন আ বার্জ একটা নৌকোতে, একটা ছোটো নৌকোতে, মানে তার যে দরবারে যে সমস্ত মানুষজন ছিল তাদেরকে তিনি ইনস্ট্রাক্টেড মানে কি নির্দেশ দিয়েছিলেন যে তাকে একটা নৌকোতে রাখতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট। এখানে টুইলাইট মানে হচ্ছে গোধূলির সময়, সন্ধ্যার আগে যে সমস্ত আবছা আলো দেয় সেই সময়টাকে বলা হয় টুইলাইট, বা বাংলা যেটা বলা হয় গোধূলি, ঠিক আছে। তো ইট ওয়াজ মানে এটা ছিল দ্য আওয়ার অফ টুইলাইট মানে এটা ছিল গোধূলির সময়। উইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান পেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দ্য বার্জ সেলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান। দেখো কি বলা হচ্ছে, উইথ টিয়ারফুল আইস মানে হচ্ছে, টিয়ারফুল আইস মানে হচ্ছে টিয়ার মানে কি চোখের জল, তো জলপূর্ণ চোখ নিয়ে, এভরিওয়ান প্রত্যেকে, বেড গুড বাই মানে বিদায় জানালো, টু দ্য ওল্ড কিং সেই বৃদ্ধ রাজাকে, কে রাজা আর্থারকে, অ্যাজ দ্য বার্জ সেলড উইথ হিম যখন সেই বার্জ মানে কি নৌকাটি, সেলড মানে কি যাত্রা করা আর কি, সেলড উইথ হিম তাকে নিয়ে যাত্রা করলো, কাকে নিয়ে, রাজা আর্থারকে নিয়ে। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, দ্য সেটিং সান, এখানে সেটিং সান মানে সূর্যাস্তের দিকে, যখন সূর্যাস্তের দিকে এই নৌকাটা রাজাকে নিয়ে যাত্রা করলো, সেই সময় সমস্ত মানুষ চোখে জল নিয়ে রাজাকে বিদায় জানালো। ওকে, তো এই হচ্ছে আমাদের গল্প, এই পর্যন্ত আমরা পড়লাম। তো এরপর আমাদের কিছু ওয়ার্ডস বা শব্দ দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। দেখো এনচ্যান্টেড মানে কি ম্যাজিক্যাল মানে হচ্ছে জাদুকরি, আর ক্রিমসন এটার মানে হচ্ছে ডার্ক রেড ইন কালার, অর্থাৎ গাঢ় লাল রঙের যেটা সেটাকে বলা হয় ক্রিমসন। এরপর হচ্ছে হ্যাজার্ডাস মানে হচ্ছে রিস্কি অর ডেঞ্জারাস, বিপজ্জনক আর কি, সেটাকে বলা হয় হ্যাজার্ডাস। নেক্সট আমাদের রয়েছে দেখো লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 6 দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো দেওয়া আছে, ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রত্যেকটা উত্তর সাপেক্ষে আমাদের একটা করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক এবং কেন ভুল। স্টেটমেন্টগুলো হচ্ছে আমাদের যে পড়লাম যে গল্পটা, যে লেসনটা, ঠিক আছে, 3 নম্বরটা যে লেসন পড়লাম সেখান থেকে তুলে নিয়ে আমাদের লিখতে হবে স্টেটমেন্টগুলো। তো 1 নম্বর দাগে দেখো আমাদের কি বলা হচ্ছে এখানে, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল, অর্থাৎ আর্থারের শাসনকালে ইংল্যান্ডের মানুষজন আনহ্যাপি মানে অসুখী ছিল। ঠিক না ভুল? এটা ভুল তথ্য, কারণ আর্থারের শাসনকালে ইংল্যান্ডের মানুষ সুখে শান্তিতে পাস করতো, ঠিক আছে। তো সরি, এটা আমাদের তাহলে কী লিখবো, আমরা এফ লিখবো, যেহেতু এখানে দেওয়া আছে আনহ্যাপি দেওয়া আছে, তো এটা হ্যাপি হবে, তো আমরা এখানে লিখবো হচ্ছে এফ, এটা ভুল হবে, আমরা লিখবো এফ। এবং এর সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কী লিখবো, দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা বইয়ের মধ্যে কিন্তু তোমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলো পেয়ে যাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বই থেকে খুঁজে নিয়ে কিন্তু লিখে নেবে। দেখো আমাদের প্রথমটা এফ হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, এই লাইনটা লিখতে হবে, অর্থাৎ রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিয়েছিলেন, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে এটা লিখতে হবে। এরপর নাম্বার বিতে দেখো বলা হচ্ছে মার্লিন টুক কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। তো মার্লিন আর্থারকে
নিয়ে এসেছিল একটা একটা মানে সুন্দর কারুকার্য করা একটা মণ্ডপে তার বার্থডে মানে হচ্ছে জন্মদিন এনেছিল। ভুল তথ্য তার বিবাহের দিন এনেছিল, ঠিক আছে, যেদিনকে তার বিবাহ হয়েছিল সেই দিনকে নিয়ে এসেছিল এই জায়গায়। এটাও আমাদের কী হবে, এফ হবে। এবং এর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অন দ্য ওয়েডিং ডে অর্থাৎ বিবাহের দিন, ঠিক আছে, মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এটা আমাদের লিখতে হবে, এটা আমরা যেটা পড়লাম প্যাসেজ, ঠিক আছে, তার মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে দেখে কিন্তু লিখবে। এটা হয়ে গেল। এরপর দেখো আমাদের নাম্বার সিতে যেটা আছে, নাম্বার সি এর দাগে, আচ্ছা এটা আমি ঠিক করে দিই। দেখো সিতে কি বলা হচ্ছে এখানে, 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল, মানে সেই গোল যেটা টেবিল ছিল সেই টেবিলে 50 জন লোক বসতে পারতো। এটা সঠিক তথ্য, সেখানে 50 জন লোক বসতে পারতো। তো আমরা এটাকে লিখবো টি। এবং এর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, ঠিক আছে, অর্থাৎ মাঝখানে একটি গোল টেবিল ছিল এবং সেখানে 50 জন লোক বসতে পারতো। এটা আমাদের প্যাসেজে রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু তুলে লিখবে। তো আমি এটা এখানে লিখে দিলাম। তারপর দেখো যেটা আমাদের রয়েছে 3 নাম্বার ডিতে, দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য নাইটস ওয়ার নন অল ওভার দ্য কান্ট্রি। তো দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা এবং তাদের যে সৎ ব্যবহার যেটা, ঠিক আছে, সেটা নাইটের আর কি, ওয়ার নন মানে পরিচিত হয়েছিল, অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে এটা পরিচিত হয়েছিল বা ছড়িয়ে পড়েছিল। এটা সঠিক, তো আমাদের এটা হচ্ছে টি লিখতে হবে। এবং এর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, আমাদের প্যাসেজ থেকে তুলে নিয়ে কী লিখবে, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, তাদের যে হচ্ছে উদারতা এবং তাদের যে সদ্ব্যবহার সেটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে, এটা লিখতে হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 7, এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো কী লিখবে, নাম্বার এতে কি প্রশ্ন দেওয়া আছে দেখো, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পসেস দ্য এক্সক্যালিবার, অর্থাৎ মার্লিনের কথা অনুসারে এই যে এক্সক্যালিবার যে অনন্য সাধারণ যে তরবারি সেটার অধিকারী কে হতে পারে, যে হচ্ছে ভয়হীন, যে হচ্ছে মানুষদের উপকার করবে, ঠিক আছে, সেই এটার অধিকারী হতে পারবে। তো আমরা কী লিখবো এখানে, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পসেস দ্য এক্সক্যালিবার, শুধুমাত্র যে সৎ এবং হচ্ছে মানুষদের মানে ভয়হীন এবং মানুষজনদের যে রক্ষা করে সেই হচ্ছে এর অধিকারী হতে পারবে, এই যে অনন্য সাধারণ যে হচ্ছে তরবারি সেটার অধিকারী হতে পারবে বা সেই নিতে পারবে এটা আর কি। তারপর হচ্ছে দেখো নাম্বার বিতে আমাদের কী রয়েছে, ডিসক্রাইব দ্য প্যাভিলিয়ন ওয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড, অর্থাৎ যেখানে এই গোল টেবিলটা বসানো ছিল, ঠিক আছে, সেই জায়গার যে মণ্ডপ, প্যাভিলিয়ন মানে হচ্ছে মণ্ডপ, ঠিক আছে, প্যাভিলিয়ন মানে মণ্ডপ আর কি। তো সেই মণ্ডপটার আমাদের ডেসক্রাইব করতে হবে বা বর্ণনা দিতে হবে। তো কীভাবে লিখবো আমরা দেখো, দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড অ্যান্ড পেইন্টেড উইথ ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু কালার, the floor was marbled, in the middle of the room there was a huge round oak table richly carved capable of seating 50 people, ঠিক আছে, এটা আমাদের বইতে রয়েছে, সেখান থেকে তোমরা পুরোটাই এভাবে দেখে দেখে লিখে দেবে, ঠিক আছে। তো এটা আমি এখানে পেস্ট করছি না যেহেতু অনেকটা বড়, এর উত্তরটা এখানে আসবে না, তার জন্য। নাম্বার সি এর প্রশ্নের উত্তরটা দেখো, এখানে বলা হচ্ছে হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমাইজ, অর্থাৎ রাজা আর্থারের যে সমস্ত বিশ্বস্ত নাইটরা ছিলেন তারা কি প্রতিজ্ঞা করেছিলেন। তো কী প্রতিজ্ঞা করেছিলেন, যে তারা হচ্ছে দেখো, দিস নাইটস প্রমাইজড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে, বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি তারা সদয় হবে, ঠিক আছে, উদার হবে, অ্যান্ড পানিশ দ্য উইকেড, এবং দুষ্টুদের তারা শাস্তি দেবে। তো এই প্রতিজ্ঞাগুলো তারা করেছিল, ওকে। তো এটা হচ্ছে আমাদের সি এর দাগের প্রশ্নের উত্তর, এটা আমরা এখানে লিখলাম। এরপর দেখো নাম্বার ডিতে, হোয়াই ডিড কিং আর্থার স্মাইল হোয়েন হি ওয়াজ ইনফর্মড দ্যাট দ্য এক্সক্যালিবার ওয়াজ টেকেন ব্যাক ইনটু দ্য লেক বাই আ বিউটিফুল আর্ম, অর্থাৎ হোয়াই ডিড কিং আর্থার স্মাইল, কেন রাজা আর্থার হেসেছিলেন,
হোয়েন যখন হি ওয়াজ ইনফর্ম তাকে ইনফর্ম করা হয়েছিল বা জানানো হয়েছিল দ্যাট দ্য এক্সকালিভার ওয়াজ টেকেন যে সেই এক্সকালিভারটা অর্থাৎ সেই অনন্য তরবারিটা নিয়ে নেওয়া হয়েছিল, টেকেন ব্যাক মানে ফিরিয়ে নেওয়া হয়েছিল ইনটু দ্য লেক সেই লেকের মধ্যে বাই আ বিউটিফুল আর্ম একটা সুন্দর হাতের দ্বারা, অর্থাৎ একটা সুন্দর হাত সেই তরবারিটাকে নিয়ে নিয়েছিল। এটা শুনে এটা যখন তাকে জানানো হয়েছিল রাজা আর্থারকে তখন তিনি হেসেছিলেন। কেন হেসেছিলেন? তো এর উত্তরটা আমরা কীভাবে লিখবো দেখো, রাজা আর্থার বুঝতে পেরেছিলেন, রিয়েলাইজড মানে বুঝতে পারা, দ্যাট হি হ্যাড কমপ্লিটেড যে তিনি কমপ্লিট করেছিলেন বা সম্পন্ন করেছেন হিজ টাস্ক তার কাজ, অ্যান্ড হি অর হিজ কিংডম ডিড নট নিড দ্য এক্সকালিভার এনিমোর ইন দ্য ফিউচার, এবং তিনি এবং তার রাজত্বের আর এক্সকালিভারের আর কোনো প্রয়োজন নেই ভবিষ্যতে। সো হি স্মাইল্ড এই জন্য তিনি হেসেছিলেন। ঠিক আছে, তো এই উত্তরটা আমাদের লিখতে হবে। তো দেখো পরের যে প্রশ্ন আমাদের রয়েছে, লেটস লার্ন চলো শিখি। এখানে কি বলা হচ্ছে, ইন লেসন 5 ইউ হ্যাভ লার্নড হোয়াট আ ক্লজ ইজ। অর্থাৎ দেখো আমরা 5 নম্বর যে লেসন সেখানে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেখানে ক্লজ সম্পর্কে কিন্তু আমাদের দেওয়া ছিল, এবং সেখানে ক্লজ কি সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি 5 নম্বর লেসনে। তোমরা চাইলে সেই 5 নম্বর লেসনটা কিন্তু পড়বে এবং দেখে নেবে ভিডিওটা, সেখানে কিন্তু যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেখানে আমরা ক্লজ সম্পর্কে পড়েছি। ঠিক আছে, এরপর দেখো নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। এখন যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো পড়তে বলা হচ্ছে। তো প্রথমে কি দেওয়া আছে, দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল was fair to everyone. এরপর দেখো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে এই যে কালার করা বা সবুজ রঙের যে এই যে শব্দগুচ্ছটা রয়েছে এটা একটা অ্যাডজেক্টিভের মতো কিন্তু কাজ করছে। কীরকম অ্যাডজেক্টিভের মতো দেখো, দ্য কিং মানে হচ্ছে রাজা, হু ওয়াজ ফ্রেন্ড যিনি ছিলেন বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর টু অল এবং সকলের রক্ষক, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান তিনি সকলের জন্য সমান ছিলেন। তো এখানে দ্য কিং এই যে হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল এই যে অংশটা এটা কার সম্পর্কে বলা হচ্ছে, দ্য কিং রাজার সম্পর্কে। দ্য কিং এটা কি একটা নাউন, ঠিক আছে, বা নাম। তো কোনো নাউন বা নাম সম্পর্কে যেটা কিছু বলে সেটাকে আমরা বাংলায় বলি বিশেষণ আর ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ। তো এই পুরো অংশটা এই রাজার সম্পর্কে কিছু বলছে, তাই এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবার আমাদের দেখো লেটস ডু চলো কাজ করি। এখানে অ্যাক্টিভিটি 8A এখানে কি বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভস। এখানে যে শব্দগুচ্ছগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেইগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে বা তলায় দাগ দিতে হবে। দেখো নাম্বার 1 দাগে প্রশ্নে যে সেন্টেন্স দেওয়া আছে এটাকে কি বলা হচ্ছে এখানে, দ্য কিং ইজ ওয়ারিং আ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। তো দ্য কিং ইজ ওয়ারিং আ ক্রাউন মানে রাজা একটা মুকুট পরে আছেন, হুইচ ইজ মেড অফ গোল্ড যেটা হচ্ছে সোনার তৈরি। তো এখানে দেখো এই যে হুইচ ইজ মেড অফ গোল্ড এই যে যেটা হচ্ছে সোনার তৈরি, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, এই ক্রাউন মুকুটটার সম্পর্কে বলা হচ্ছে। মুকুটটা কেমন না সোনার তৈরি। তো এই অংশটা মুকুট হচ্ছে কি এটা নাউন, এই নাউন সম্পর্কে কিছু বলা হচ্ছে এই অংশটার মাধ্যমে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এই অংশটা। নাম্বার 2 হি ওয়ার্কড অন দ্য প্যাথ দ্যাট ওয়াজ স্টোনি। তো হি ওয়ার্কড তিনি হেঁটেছিলেন, অন দ্য প্যাথ পথে, দ্যাট ওয়াজ স্টোনি যেটা ছিল পাথরে, অর্থাৎ পাথরের রাস্তার উপর দিয়ে তিনি হেঁটেছিলেন। দেখো এই যে দ্য প্যাথ এটা হচ্ছে কি একটা নাউন, পথ বা রাস্তা। এই নাউন বা প্যাথটা কেমন বা রাস্তাটা কেমন না স্টোনি পাথরের পথ, এই অংশটা এই প্যাথটাকে ডিসক্রাইব করছে বা বর্ণনা করছে, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই নাউনটাকে এটা এর বর্ণনা দিচ্ছে আর কি, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এই সম্পূর্ণ অংশটা। তারপরে দেখো হি হ্যাজ আ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। তো তার একটা হি হ্যাজ আ ফ্রেন্ড মানে কি তার একটি বন্ধু আছে, হু ইজ ভেরি হেল্পফুল যে খুব সাহায্যকারী বা উপকারী। এখানে ফ্রেন্ড মানে বন্ধু, এটা একটা নাউন, এই নাউন সম্পর্কে এই অংশটায় কিছু বলা হচ্ছে যে খুব উপকারী মানে কার সঙ্গে কে খুব উপকারী, এই যে বন্ধু এই। তো এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সবগুলোই এই অংশগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবার দেখো কি বলা হচ্ছে, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড। যে শব্দগুলো গুচ্ছগুলো তলায় আমরা আন্ডারলাইন করেছি বা তুমি আন্ডারলাইন করেছো, ঠিক আছে, সেইগুলো কি হচ্ছে দেখো, ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, এগুলো একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অ্যান্ড কন্টেন সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অফ দেয়ার ওন, এবং এগুলো আর সাবজেক্টও আছে বা প্রেডিকেটও আছে। ঠিক আছে, সাবজেক্ট মানে কি কর্তা, আর প্রেডিকেট মানে সাবজেক্টের পরে বাকি অংশটাকে প্রেডিকেট বা বাংলায় বলা হয় কি বিধেয়। ওকে, সাচ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড
অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজটা একটা নাউনকে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেটা আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? An adjective clause is introduced by a relative pronoun and so it is called a relative clause। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে দেখো আমরা রিলেটিভ ক্লজও বলতে পারি। কেন না, এই অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু একটা করে রিলেটিভ প্রোনাউন এর শুরুতে একটা করে রিলেটিভ প্রোনাউন থাকে। কোনগুলো? যেমন হচ্ছে হুইচ, দ্যাট, হু, এগুলো হচ্ছে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তো তার জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলি, আবার রিলেটিভ ক্লজও বলি, দুটো নাম রয়েছে এটার। তারপর হচ্ছে কি, লেটস লার্ন রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও একটি সেন্টেন্স দেওয়া আছে, ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর দ্য টু কাউন্সিলার্স মেট স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। দেখো, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। এখানে এই যে কালার করা এই যে শব্দগুচ্ছটা, এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে। কিভাবে না, দেখো, ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী ছিলেন না সেই সময় কি হয়েছিল? দ্য টু কাউন্সিলার্স মেট স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। বিশ্বস্ত স্যার হেক্টরের সঙ্গে এই দুজন কাউন্সিলর দেখা করেছিলেন। তো দেখো, দুজন কাউন্সিলর দেখা করেছিলেন, এই যে মেট, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে বিশেষিত করছে বা মডিফাই করছে এই সম্পূর্ণ অংশটা। কোন সময় দেখা করেছিলেন না, যে সময় রাজা এবং রানী ছিলেন না, একটা সময়ের উল্লেখ করা হচ্ছে এবং একটা ভার্বকে মডিফাই করছে। তাই এই অংশটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে এই পুরো অংশটা। ঠিক আছে? এবার দেখো, লেটস ডু, চলো কাজ করে। অ্যাক্টিভিটি 8B তে বলা হচ্ছে কি, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। এবার এখানে এই বাক্যগুলোর মধ্যে যেগুলো অ্যাডভার্বের মধ্যে কাজ করছে, যে শব্দগুচ্ছগুলো, সেগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে। নাম্বার 1-এ কী দেওয়া আছে? হি রিটার্ন হোম ওয়েন ইট ওয়াজ রেনিং। তো হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এসেছিল। দেখো, আমাদের একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং বাকি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যে সেন্টেন্সটা বা যে ক্লজটা একাই স্বাধীন, সে একাই একটা বাক্যের মতো কাজ করতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর বাকিটা হচ্ছে, আর যেটা স্বাধীন থাকতে পারে না, সেটা হয়তো আমরা কী বলি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজের 3টে করে ভাগ আছে, যেগুলো আমরা আগে পড়েছিলাম 5 নম্বর লেসনে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে নাউন ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই 3টি ভাগ রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের বা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? তো দেখো, এখানে হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরে এসেছিল, এটা তো আমাদের স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার হোয়েন ইট ওয়াজ রেনিং, এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বের মতো এটা কাজ করছে। কেন না, হোয়েন ইট ওয়াজ রেনিং হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এসেছিল। তো বাড়ি ফিরে এসেছিল কোন সময়টায়? যখন বৃষ্টি হচ্ছিল। তো এই রিটার্ন বাড়ি ফিরে এসেছিল, এটাকে মডিফাই করছে এই পুরো অংশটাই, তাই এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। নাম্বার 2-এ কী দেওয়া আছে? দ্য নাইট ফট ইন আ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ। তো দ্য নাইট যুদ্ধ করেছিল একটা উপায়ে। ঠিক আছে? হুইচ ওয়াজ ব্রেভ, যেটা ছিল হচ্ছে সাহসী। তো যুদ্ধ করেছিল কীরকমভাবে? সাহসিকতার সঙ্গে। ঠিক আছে? হুইচ ওয়াজ ব্রেভ। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বের মতো কাজ করছে এই অংশটা। এরপর দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। দেখো, দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, ছাত্রটি লেসনটা বুঝতে পারেনি। কারণ কি? অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কারণ হচ্ছে সে ক্লাসে উপস্থিত ছিল না। তাহলে সে বুঝতে পারেনি, এই যে আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ভার্ব। সে বুঝতে পারেনি কেন না, সে ক্লাসে উপস্থিত ছিল না, এই কারণে। তো এখানে একটা কারণ বোঝানো হচ্ছে এবং একটা ভার্বকে মডিফাই করছে, তাই এটা হচ্ছে আমাদের এই অংশটা অ্যাডভার্বের মতো কাজ করছে। এবার দেখো, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড contain subjects and predicates of their own। তো এখানে বলা হচ্ছে যে শব্দগুচ্ছগুলোকে আমরা আন্ডারলাইন করেছি বা তুমি আন্ডারলাইন করেছো, সেই শব্দগুচ্ছগুলো হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে এবং এর সাবজেক্ট রয়েছে এবং প্রেডিকেট রয়েছে। ঠিক আছে? তো such a group of words is called adverb ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজও বলা হয়। তো এই ধরনের যে শব্দগুচ্ছ, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ক্লজ বলবো। যেগুলো একটা অ্যাডভার্বের মতো কাজ করছে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো কি দেওয়া আছে? লেটস লার্ন রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দিস নাইটস প্রমাইজড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস। In the above sentences, the group of colored words
দ্য ওয়ার্ক অফ আ নাউন। এই যে উপরে যে সেন্টেন্স বা বাক্য, এই সেন্টেন্সে এই যে রঙিন শব্দটা, শব্দগুচ্ছগুলো, এগুলো একটা নাউনের মতো কাজ করছে। কেন, কীরকম নাউনের মতো কাজ করছে? দিজ নাইটস মানে হচ্ছে এই নাইটসরা প্রমাইজড মানে প্রতিজ্ঞা করেছিল দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, যে তারা অসহায়দের সাহায্য করবে। তারা মানে কি প্রতিজ্ঞা করেছিল? যে তারা অসহায়দের সাহায্য করবে। এখানে ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ হয়, অর্থাৎ সেটা সাবজেক্ট হিসেবেও থাকতে পারে, আবার অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে রয়েছে, সাবজেক্ট হিসাবেও কিন্তু থাকতে পারে নাউন ক্লজ। ওকে, তো সাধারণত আমাদের কি করতে হবে? ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর যদি পাই আমরা, তাহলে মানে যে ক্লজটায়, সেই ক্লজটা কিন্তু আমাদের নাউন ক্লজ হয় এবং সেটা একটা নাউনের মতো মানে কাজ করবে আর কি। ঠিক আছে, এখানে এই পুরো জায়গাটার বদলে যদি আমরা কোনো একটা নাউন বসিয়ে দিই, তাহলে কিন্তু এটার অর্থপূর্ণ একটা বাক্য হবে। তার জন্য এটা হচ্ছে আমাদের একটা নাউনের মতো কাজ করছে এই শব্দগুচ্ছগুলো। এবার দেখো লেটস ডু, চলো কাজ করি অ্যাক্টিভিটি 8-এর সিতে। 8C এখানে বলা হচ্ছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ আ নাউন। এগুলোতে যেগুলো আমাদের নাউনের মতো কাজ করছে যে শব্দগুচ্ছগুলো, সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তো আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম। তো আই এক্সপেক্ট যে আমি আশা করি, দ্যাট হি উইল কাম যে সে আসবে। তো আমি কি আশা করি? যে সে আসবে, এইটা আমি আশা করি। তো দ্যাট হি উইল কাম এটা হচ্ছে আমাদের কি ক্লজ? নাউন ক্লজ। সরি, এটা এখানে কোনগুলো নাউন মানে নাউনের মতো কাজ করছে সেটা আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো এই অংশটা আমাদের নাউনের মতো কাজ করছে। নাম্বার 2, হোয়াট ইউ বিলিভ লাইক দিস হার্টস মি। দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, অর্থাৎ তোমার এই যে আচরণটা যেরকম আচরণটা তুমি করো, এটা আমাকে হার্ট করে, অর্থাৎ আমাকে আঘাত করে। ঠিক আছে, তাহলে আমাকে কি আঘাত করে? আমরা কি বলতে পারি? যে আচরণটা তুমি করো, ঠিক আছে, এই রকম আচরণ, সেটা আমাকে হার্ট করে। তো এই যে অংশটা দ্যাট ইউ বিহেভ লাইক দিস, এটা হচ্ছে নাউন ক্লজ বা নাউনের মতো কাজ করছে এই অংশটা। মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড। তো মাদার ওয়াজ ভেরি হ্যাপি, অর্থাৎ মাদার ওয়াজ ভেরি হ্যাপি মানে মা খুব খুশি, দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড যে তার চাইল্ড মানে তার শিশু বা বাচ্চা সাকসিডেড মানে সফল হয়েছে। সাকসিডেড মানে কি? সফল হয়েছে। তো মা খুশি। ঠিক আছে, মাদার ওয়াজ ভেরি হ্যাপি, মানে মা কিসে খুশি? দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড যে তার মানে বাচ্চা সফল হয়েছে, তার জন্য মা খুশি। তো এখানে কী দিয়ে প্রশ্নগুলো একটা উত্তর পাচ্ছে বা এই অংশটা একটা নাউনের মধ্যে কাজ করছে, তার জন্য এটা আমাদের নাউন ক্লজ হবে। ঠিক আছে, তারপর দেখো ইন গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু দ্য ওয়ার্ক অফ আ নাউন অ্যান্ড কন্টেন সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অফ দ্য ওয়ার্ড। তো এই যেগুলো আমরা হচ্ছে আন্ডারলাইন করলাম, এগুলো একটা অ্যাডজেক্টিভের মতো নাউনের মতো কাজ করছে এবং এর সাবজেক্ট ও প্রেডিকেট আছে। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট আমরা জানি কর্তা, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয় বাংলা যেটা বলা হয়। তো তার জন্য এগুলোকে কী বলা হয়? সাচ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড আ নাউন ক্লজ। এগুলোকে বলা হয় কি? নাউন ক্লজ। যেগুলো নাউনের মতো কাজ করে যে ক্লজটা, সেই ক্লজটাকে আমরা বলবো নাউন ক্লজ। তো ক্লজের 3টে ভাগ, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এই ভাগগুলো কিসের? এই ভাগগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ বা সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ নেই, প্রিন্সিপাল ক্লজ কিন্তু একাই স্বাধীন। ঠিক আছে, এবার দেখো আমাদের অ্যাক্টিভিটি 8B। এখানে কি দেওয়া আছে? আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দিয়ে আর। তো এখানে আমাদের ক্লজগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং সেটা কি ক্লজ, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, সেইগুলোকে আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো পরপর আমরা বাক্যগুলিকে পড়বো। নাম্বার 1-এ কী দেওয়া আছে? হি ওয়াজ আ ম্যান হোম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। তো হি ওয়াজ আ ম্যান, তিনি হচ্ছেন একজন মানুষ, হোম যাকে এভরিওয়ান অ্যাডমায়ার্ড যাকে প্রত্যেকেই প্রশংসা করে। তো এখানে এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং ডিপেন্ডেন্ট ক্লজের কোন ভাগ? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি? এখানে হি ওয়াজ আ ম্যান, তিনি হচ্ছেন একজন মানুষ যাকে সবাই প্রশংসা করে। তো এই মানুষ এটা হচ্ছে একটা নাউন, এই নাউনটাকে মানে এটাকে বর্ণনা দিচ্ছে এই অংশটায়। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আর বাকিটা এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ আমাদের। ঠিক আছে, তো এইটাতে আমরা কি লিখব? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা পাশে এখানে লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ।
অ্যাডজেক্টিভ ক্লজ, CLUSE। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে কী দেওয়া আছে নাম্বার 2 এর, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। তো আই হোপ মানে আমি আশা করি, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, যে আমার কাকা আমার সঙ্গে দেখা করবেন। তো আমি কি আশা করি, এখানে যদি আমি প্রশ্ন করি এই ভাবটাকে, যে আমি কি আশা করি, যে আমার কাকা আমার সঙ্গে দেখা করবেন। তো এটা আমরা উত্তর পাচ্ছি। তো কোনো উত্তর যখন পাই তখন আমরা কি বলি, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তো এইটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তো আমরা এখানে দেখো এটা নাউন ক্লজ লিখছি, আর বাকি যে এই আই হোপ এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ঠিক আছে, পরেরটা দেখো আমাদের কী রয়েছে নাম্বার 3 এ, হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো হি কুড নট ওয়াক ফার্দার, তিনি আর হাঁটতে পারেননি। কারণ কি, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, কারণ হচ্ছে তিনি টায়ার্ড মানে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তো দেখো তিনি হাঁটতে পারেননি, কারণ কি, কারণ তিনি টায়ার্ড হয়ে পড়েছিলেন। তো কোনো কারণ যদি বোঝায় সেখানে কিন্তু আমাদের কি হয়, অ্যাডভার্ব ক্লজ হয়। এবং আরও একটা জিনিস দিয়ে আমরা বুঝতে পারবো কি, এখানে যে ভার্বটা রয়েছে মেন ক্লজের ভার্বটা কি, ওয়াক, এটা হচ্ছে ভার্ব। তো দেখো হাঁটা, তিনি হাঁটতে পারেননি কারণ হচ্ছে তিনি মানে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছিলেন, এই জন্য। তাহলে এই যে ওয়াক ভার্বটিকে এটা মডিফাই করছে বা এর বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, কেন হাঁটতে পারেননি বা কীভাবে হাঁটতে পারেননি, ঠিক আছে, এই সমস্ত জিনিসের বর্ণনা দিচ্ছে এই ভার্ব মানে এই অংশটা। তাই হচ্ছে এটা আমাদের কি, অ্যাডভার্ব ক্লজ। তো দেখো আমরা এখানে লিখবো অ্যাডভার্ব ক্লজ, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ওকে, পরেরটা দেখবো আমরা 4 নম্বরটা, দে লিভ ইন আ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। তো দে লিভ ইন আ প্লেস মানে তারা একটি জায়গায় থাকে বা বাস করে, হোয়ার যেখানে, ইট ইজ অলওয়েজ কোল্ড যেখানে এটা সবসময়তেই ঠান্ডা। তো প্লেস একটি জায়গা, একটা নাম, এই নামের সম্পর্কে কিছু বলা হচ্ছে কি, হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড যেখানে সবসময় ঠান্ডা। তো এটা নাউনকে বিশেষিত করছে, তাই এটা কী হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তো এটা আমরা লিখবো অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ লিখবো, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তারপর কী দেওয়া আছে 5 নম্বরে, মাই ফ্রেন্ডস টুক মি টু আ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। তো মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, টুক মি টু আ গার্ডেন আমাকে একটি বাগানে নিয়ে এসেছিল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল যেটা ছিল খুব সুন্দর। তো দেখো এখানে এই যে গার্ডেন হচ্ছে একটা নাউন, একটা নাম। তো সেই গার্ডেনটা কেমন, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল যেটা খুব সুন্দর। তো এই গার্ডেন সম্পর্কে এখানে কিছু বর্ণনা দেওয়া হচ্ছে। তো নাউন সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই কী হবে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজই হবে। তো আমরা এখানে এটা লিখবো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখবো আমরা 6 নম্বরটা, দ্য আর্টিস্ট হোপড দ্যাট হি would win an award। তো দ্য আর্টিস্ট মানে কি শিল্পী, হোপড মানে আশা করেছিলেন, কি আশা করেছিলেন, দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড যে তিনি একটা পুরস্কার পাবেন বা পুরস্কার জিতবেন। তো এখানে দেখো হোপকে আমরা কী দিয়ে প্রশ্ন করছি, কি আশা করেছিলেন আর্টিস্ট, না তিনি একটা পুরস্কার পাবেন। তো আচ্ছা এই অংশটা দাগ দিয়ে আগে, দ্যাট হি উড উইন দ্য অ্যাওয়ার্ড, এটা আমাদের কী দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তো আমাদের কী হবে, এটা নাউন ক্লজ হবে। মনে রাখবে কী দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যদি আমরা উত্তরটা পাই কোনো, সেটা সাধারণত নাউন ক্লজ হয় এবং সেটা একটা নাউনের মতোই কাজ করে। ঠিক আছে, এটা আমরা লিখলাম নাউন ক্লজ। পরবর্তী প্রশ্ন দেখো অ্যাক্টিভিটি 9, এখানে কী দেওয়া আছে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। আমরা যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে এই মানে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে, এগুলোর যে অর্থ, সেই অর্থ বা মানেটা আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, সেখান থেকে নিয়ে লিখতে হবে। প্রথমটা কী দেওয়া আছে, টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, কোনো কিছু বা কাউকে কেয়ার করা। তো সেটাকে আমরা কি বলতে পারি, আমরা কি দেখেছিলাম, এটা প্রোটেক্ট মানে রক্ষা করা। ঠিক আছে, আমরা এখানে লিখবো প্রোটেক্ট, প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট। ওকে, প্রোটেক্টিং মানে রক্ষা করা। ঠিক আছে, বা প্রোটেক্টও লিখতে পারো। এরপর কী দেওয়া আছে, দ্য স্টেট অফ বিং সাকসেসফুল মানে হচ্ছে সফল হওয়ার যে ব্যাপারটা, সেটা কি আমরা কি বলতে পারি এখানে, সাকসিডেড বা সাকসিড। ঠিক আছে, যেটা আমরা পেয়েছিলাম প্যাসেজের মধ্যে। আমরা লিখবো এখানে SUCCE সাকসিডেড। ঠিক আছে, বা সাকসিড লিখবো, আমরা শুধু সাকসিড লিখবো। ঠিক আছে, সাকসিড।
তারপরে দেখো নাম্বার সিতে হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল। তো হ্যাভিং গ্রেট লাভ মানে খুব ভালোবাসা, এবং বিং লয়াল এবং অনুগত হওয়া, অনুগত হয়ে থাকা, সেটাকে আমরা কি বলবো? হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল। অর্থাৎ এখানে আমরা এই যে শব্দটা, এই শব্দটা আমরা কি পেয়েছিলাম প্যাসেজের মধ্যে? আচ্ছা, আমি এখান থেকে তোমাদের এটাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাভিং, এটা হবে আমাদের ট্রাস্টেড হবে, ঠিক আছে? ট্রাস্টেড মানে বিশ্বস্ত, ঠিক আছে? তো আমরা এখানটি লিখবো, দেখো ট্রাস্টেড, TRUSTED, ট্রাস্টেড, ওকে, বিশ্বস্ত। তারপর ডায়েট মানে মারা যাওয়া, এটা আমরা প্যাসেজের মধ্যে কী পেয়েছিলাম? পেরিস্ট, PERISHED, পেরিস্ট মানে হচ্ছে মারা যাওয়া, ওকে। তো এই অর্থগুলো আমরা প্যাসেজের মধ্যে আছে আর কি, সেখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে। তারপর দেখো লেটস টক, চলো কথা বলি। হোয়াই ডু ইউ থিঙ্ক স্যার আর্থার আস্কড হিজ ট্রাস্টেড নাইট টু থ্রো হিজ ম্যাজিক্যাল সোর্ড এক্সক্যালিবার ইনটু দ্য লেক, ডিসকাস ইন গ্রুপস। অর্থাৎ দলবদ্ধভাবে তোমাদের এটাকে আলোচনা করতে বলা হচ্ছে। এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, কি আলোচনা করতে বলা হচ্ছে না, এখানে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো যে স্যার আর্থার মানে হচ্ছে রাজা আর্থার আস্কড হিজ ট্রাস্টেড নাইট, তার বিশ্বস্ত যে নাইট, তাকে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? টু থ্রো মানে ফেলে দিতে, ছুঁড়ে ফেলে দিতে দ্য ম্যাজিক সোর্ড, সেই জাদুকরি তরবারিটাকে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে এক্সক্যালিবার, ইনটু দ্য লেক, লেকের মধ্যে ফেলে দিতে বলেছিলেন। কেন ফেলে দিতে বলেছিলেন বলে তোমার মনে হয়? সেটা তোমাকে দলবদ্ধভাবে মানে এটাকে ডিসকাস করতে হবে। এর উত্তরটা আমরা আগেই প্যাসেজ মানে ছিল আমাদের প্রশ্ন একটা, সেখানে আমরা উত্তরটা আলোচনা করেছি, সেরকমভাবে তোমরা কিন্তু নিজেরা বলতে পারো। তারপর আমাদের কী দেওয়া আছে? লেটস ডু, চলো কাজ করে। অ্যাক্টিভিটি 10A, এখানে দেওয়া আছে ইমাজিন ইউ আর মার্লিন, মনে করো তুমি মার্লিন, ঠিক আছে? দ্য ওয়াইজ কাউন্সিলর অফ কিং আর্থার, রাজা আর্থারের একজন বুদ্ধিমান উপদেষ্টা মার্লিন। তুমি এটা তোমাকে মনে করতে হবে তুমি মার্লিন, ঠিক আছে, রাজার উপদেষ্টা বা কাউন্সিলর। আচ্ছা, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অন দ্য অ্যাডভাইসেস ইউ উড হ্যাভ গিভেন দ্য কিং, যে উপদেশগুলো তুমি রাজাকে দিতে পারতে। ইন হিজ টাইমস অফ ট্রাভেল, রাজার সমস্যার সময়ে যে উপদেশগুলো রাজাকে তুমি দেবে, তার উপদেষ্টা হিসাবে কী কী উপদেশ তাকে দেবে বা কীভাবে রাজাকে তুমি চলতে বলবে উপদেষ্টা হিসাবে, সেই বিষয়ে তোমাকে 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, তোমাদের জাস্ট এখান থেকে খুব ছোটো করে আমি লিখেছি, ঠিক আছে? তো দেখো, আই উড টেল মাই কিং টু নেভার গিভ আপ। অর্থাৎ এখানে আই উড টেল আমি বলতাম, বা আমি রাজাকে বলতাম, মাই কিং আমার রাজাকে বলতাম, টু নেভার গিভ আপ কখনোই আশা ছেড়ে দেওয়া বা নিরাশ হওয়া উচিত নয়, ওকে, বা নিরাশ হবেন না। আই উড আস্ক হিম আমি তাকে বলতাম টু ফলো ওল্ড ট্র্যাডিশন, যে পুরনো যে ঐতিহ্যগুলো রয়েছে আমাদের, সেই ঐতিহ্যগুলোকে অনুসরণ করা বা মেনে চলা। আই উড অ্যাডভাইস হিম আমি তাকে উপদেশ দিতাম টু বি ফার্ম মানে হচ্ছে দৃঢ় হতে উপদেশ দিতাম, অ্যান্ড স্টে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল থাকতে উপদেশ দিতেন। প্র্যাকটিক্যাল থাকতে বলতে বাস্তবে মানে বিশ্বাস করা আর কি, ঠিক আছে, যেটা অবাস্তব জিনিস সেই সমস্ত জিনিসে বিশ্বাস না করা আর কি। তারপর হি শুড নট রাশ হিজ ডিসিশন মানে কি সিদ্ধান্ত, অর্থাৎ তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত যাতে তিনি না নেন, এটাও আমি তাকে বলতাম। অর্থাৎ তার তড়িঘড়িতে কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত, সব কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর টেকিং, লিখবে এখানে বিফোর টেকিং অ্যানি অ্যাকশান, ওকে। অর্থাৎ ইট ইজ ইম্পর্টেন্ট মানে এটা গুরুত্বপূর্ণ, টু থিঙ্ক কেয়ারফুলি ভালোভাবে চিন্তা ভাবনা করা, বিফোর টেকিং অ্যানি অ্যাকশান কোনো অ্যাকশান বা কোনো কাজ করার আগে, কোনো অ্যাকশান নেওয়ার আগে ভালোভাবে ভেবে চিনতে সেটার অ্যাকশান নিতে হবে বা কাজটা করতে হবে। মোস্ট অফ অল, সর্বোপরি, আই উইল প্রমাইজ আমি প্রতিজ্ঞা করতাম আর কি, টু স্টে মানে থাকতে, বাই হিজ সাইড তার পাশে এবং আমি তার সবসময় তার পাশে থাকার প্রতিজ্ঞা করতাম। আই উড সাপোর্ট হিম আমি তাকে সাপোর্ট করতাম, টু এভরি ডিফিকাল্ট টাইম যে সমস্ত ডিফিকাল্ট টাইম মানে খারাপ সময় বা কঠিন সময়ের মধ্যে আমি তাকে সাপোর্ট করতাম বা সমর্থন করতাম। তো এরকমভাবে আমি কয়েকটা বাক্য তোমাদের জন্য লিখলাম, ঠিক আছে। এরপর যেটা আমাদের দেওয়া আছে দেখো, অ্যাক্টিভিটি 10B-তে রাইট আ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটাকে পড়ে এটা সামারি লিখতে হবে বা সারাংশ লিখতে হবে, যেটা আমরা বাংলায় বলি সারাংশ। তো দেখো এই প্যাসেজটার মধ্যে কি দেওয়া আছে, লং অ্যাগো ডিউরিং দ্য রেইন অফ খলিফা হারুন উল রশিদ দেয়ার লিভড আ বিজনেসম্যান কল্ড আলী।
তো এখানে বলা হচ্ছে লং অ্যাগো মানে অনেক দিন আগে ডিউরিং রেইন অফ খলিফা হারুন উল রশিদ, মানে এই যে খলিফা হারুন উল রশিদ এর আমলে বা রাজত্বের সময়ে দেয়ার লিভড আ বিজনেসম্যান, একজন ব্যবসায়িক থাকতেন আর কি, বাস করতেন, কল্ড আলী, যার নাম ছিল হচ্ছে আলী নামে একজন বিজনেসম্যান থাকতেন আর কি। ওকে, তো ওয়ান ডে আলী ওয়েন্ট অন আ পিলগ্রিমেজ, একদিন আলী তীর্থক্ষেত্রে গিয়েছিলেন। হি হ্যাড 500 গোল্ড কয়েন্স, তার হচ্ছে 500 হচ্ছে সোনার কয়েন ছিল। হুইচ হি পুট, যেগুলোকে তিনি রেখেছিলেন, ইন আ জার, একটা বয়ামের মধ্যে, অ্যান্ড ফিল্ড দ্য জার উইথ ওয়েল, এবং সেই জারটাকে তিনি তেল দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন। ঠিক আছে, আলী লেফট দ্য জার, আলীর জারটাকে রেখে দিয়েছিলেন উইথ হিজ নেবার আব্দুল, তার যে প্রতিবেশী আব্দুল তার কাছে রেখে দিয়েছিলেন তীর্থক্ষেত্রে যাওয়ার আগে। ওকে, হোয়াইল আলী ওয়াজ অ্যাবে, যখন আলী দূরে ছিল বা চলে গিয়েছিল আর কি, ওয়ান ডে, একদিন, আব্দুল রেন আউট অফ কুকিং ওয়েল ইন হিজ হাউস, আব্দুলের ঘরে মানে তার রান্নার যে তেল সেটা ফুরিয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। হি টুক আউট সাম ওয়েল ফ্রম আলিজ জার, তো সে টুক আউট মানে সে সেই আলীর জার থেকে, যে জারটা আলী তাকে দিয়েছিল আব্দুলকে, সেখান থেকে কিছু তেল সে নিয়ে নিল। অ্যাজ আব্দুল ওয়াজ পোরিং দ্য ওয়েল, যখন আব্দুল সেই তেলটা ঢালছিল, ঠিক আছে, সেভারাল গোল্ড কয়েন্স ফেল আউট, কয়েকটা গোল্ডের কয়েন মানে সোনার কয়েন বাইরে বেরিয়ে এসেছিল ফ্রম দ্য জার, সেই জার থেকে। হি বিকেম গ্রিডি, তখন সে লোভী হয়ে পড়লো। আব্দুল টুক আউট অল দ্য ওয়েল, আব্দুল সমস্ত তেলটা সেখান থেকে নিয়ে নিল, অ্যান্ড দ্য গোল্ড কয়েন্স, এবং সমস্ত গোল্ডের সোনার কয়েনগুলি, ফ্রম আলিস জার, সেই আলীর জার বা বয়মের মধ্যে থেকে। দেন হি রিপ্লেসড দ্য ওয়েল, তারপর তিনি সেই ওয়েলটাকে রিপ্লেস করে দিয়েছিলেন। রিপ্লেস মানে যে তেলটা ছিল বয়মের মধ্যে সেই তেলটা নিয়েছিলেন এবং অন্য তেল তার মধ্যে ভরে রেখে দিয়েছিলেন। ওকে, ইন দ্য জার ফ্রম অ্যান ওয়েল ট্রেডার, একজন তেল ব্যবসায়ীর কাছ থেকে নতুন তেল এনে যে জারের মধ্যে ভর্তি করে দিয়েছিলেন। আর আগের তেল এবং সোনার যে কয়েন সেগুলো এই আলী নিয়ে নিয়েছিল। ঠিক আছে, আব্দুল নিয়ে নিয়েছিল। তারপর দেখো আলী রিটার্নড সেভারেল মান্থস ল্যাটার, তো কয়েক মাস পরে আলী ফিরে এসেছিল। হি ডিড নট ফাইন্ড হিজ কয়েন্স, তখন সে তার কয়েনগুলি কিন্তু আর খুঁজে পেল না। আব্দুল সেড হি নিউ নাথিং অফ ইট, তো আব্দুল বলল সে এ ব্যাপারে কিছুই জানে না। আলী ওয়েন্ট টু দ্য খলিফা, আলী খলিফার কাছে গেল। খলিফা হারুন উল রশিদ হার্ড আলীজ কমপ্লেন, তো খলিফা হারুন উল রশিদ এই আলীর মানে যে অভিযোগ সেটা শুনলো। বাট দেয়ার ওয়াজ নো প্রুফ এগেনস্ট আব্দুল, কিন্তু আব্দুলের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। দ্য খলিফা কল্ড অ্যান ওয়েল মার্চেন্ট, এবং এরপর কী হলো, খলিফা একজন ওয়েল মার্চেন্ট মানে তেল ব্যবসায়ীকে ডাকলো। হি টেস্টেড দ্য ওয়েল, তারপর সেই ওয়েল মার্চেন্ট কী করলো, তেলটাকে টেস্ট করলো, যে তেলটা বয়ামের মধ্যে ছিল। অ্যান্ড সেড, এবং বললেন, ইট ওয়াজ 2 months ওল্ড, এটা 2 মাসের পুরনো, এই তেলটা 2 মাসের পুরনো। আলী হ্যাড বিন গান ফর 7 months, আলী 7 মাসের জন্য চলে গিয়েছিল। ঠিক আছে, তীর্থক্ষেত্রে গিয়েছিলেন। হি কুড নট হ্যাভ পুট দ্য ওয়েল ইন দ্য জার, সে তো এই জারের মধ্যে তেল ভরতে পারে না, যেহেতু 7 মাস আগে সে চলে গিয়েছিল। কিন্তু এই তেলটা তিনি পরীক্ষা করে দেখলেন যে 2 মাসের পুরনো এই তেলটা, নতুন তেল আর কি। তো আব্দুল ওয়াজ কট, সুতরাং আব্দুল ধরা পড়ে গেল। ঠিক আছে, আলী গট ব্যাক হিজ কয়েন্স, আলী তার কয়েনগুলি বা সোনার যে মুদ্রা কয়েন সেগুলো আলী ফিরে পেল। তো এই গল্পটা রয়েছে 190টা শব্দের মধ্যে। তো এখানে আমাদের এটাকে ছোট করে এর সামারিটা লিখতে হবে। ঠিক আছে, তো গল্পটা কি, গল্পটা হচ্ছে এখানে আমাদের মানে হচ্ছে একজনের নাম হচ্ছে কি আলী, সে তীর্থক্ষেত্রে চলে গিয়েছিল, তার 500টা সোনার মুদ্রা সোনার কয়েন ছিল, সেই সোনার কয়েনগুলো একটা বয়ামের মধ্যে রেখে তার মধ্যে তেল ভর্তি করে রেখে তার প্রতিবেশী আব্দুলকে দিয়ে গিয়েছিল। তারপর যখন সে ফিরে এসেছিল তখন দেখলো কি তার মধ্যে আর কোনো কয়েন নেই। ঠিক আছে, তখন সে রাজার কাছে গিয়ে রাজার কাছে গিয়ে খলিফা হারুন উল রশিদের কাছে কমপ্লেন করেছিল, কিন্তু এর কোনো প্রমাণ ছিল না। তো তার খলিফা কী করলো, একজন তেল ব্যবসায়ীকে ডেকে এনে তেলটাকে পরীক্ষা করালো এবং তারপর দেখলো এই তেলটা 2 মাসের মাত্র পুরনো, কিন্তু 7 মাস আগে চলে গিয়েছিল আলী। তো তার ফলে কী হলো, বুঝতে পারা গেল যে এই তেলটা আব্দুলই কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। তার ফলে আব্দুল ধরা পড়ে গেল এবং আলী তার যে কয়েনগুলো ফিরে পেল। তো এইভাবে ছোট্ট করে কিন্তু আমাদের যে মূল অংশটা সেটা আমাদের লিখতে হবে ইংরাজিতে। ওকে, তো দেখো আমি তোমাদের জন্য
এর যে এটা আছে, এটার বাংলা অর্থ কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে পড়ে নেবে। পুরো প্যাসেজ যেটা দেওয়া আছে তার বাংলা অর্থটা আমরা এখানে দিয়ে রেখেছি, এখান থেকে তোমরা পড়ে নেবে। এবং আগের যেটা প্যারাগ্রাফ ছিল তারও বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা আগের প্যারাগ্রাফের বাংলাটা এখান থেকে পড়বে, ঠিক আছে। এবার দেখো প্যাসেজটা আমাদের যে সারাংশ যেটা লিখতে হবে সেটা আমরা ছোটো করে কীভাবে লিখতে পারি। তোমরা এভাবে লিখবে, আলী ওয়াজ আ বিজনেসম্যান, আলী একজন ব্যবসায়িক ছিল, হু লিভড ডিউরিং দ্য টাইম অফ খলিফা হারুন উল রশিদ, যে হচ্ছে খলিফা হারুন উল রশিদের সময়ে বসবাস করতে বা থাকতো। বিফোর গোয়িং আ পিলগ্রিমেজ, একটা তীর্থযাত্রা বা তীর্থক্ষেত্রে যাওয়ার আগে আলী হিড 500 গোল্ড কয়েন্স ইন আ জার অফ ওয়েল। তো আলী এই তীর্থক্ষেত্রে যাওয়ার আগে কি করেছিল, একটা একটা মানে তেলের জার, তার মধ্যে তার সেই 500 সোনার কয়েন লুকিয়ে রেখে দিয়েছিল আর কি। হি লেফট দ্য জার উইথ হিজ নেবার আব্দুল, সেই জারটা তার প্রতিবেশী আব্দুলের কাছে রেখে গিয়েছিল। ওকে, হোয়াইল আলী ওয়াজ অ্যাওয়ে, যখন আলী দূরে চলে গিয়েছিল, আব্দুল স্টোল দ্য কয়েন্স অ্যান্ড রিপ্লেসড দ্য ওল্ড ওয়েল উইথ ফ্রেশ ওয়েল। তো আলী যখন দূরে ছিল তখন আব্দুল কী করেছিল, সেখান থেকে সে জার থেকে সোনার কয়েনগুলো নিয়েছিল এবং তেলটাও বের করে নিয়েছিল, এবং তারপরে ফ্রেশ ওয়েল মানে টাটকা তেল তার মধ্যে ভরে দিয়েছিল। ওয়েন আলী রিটার্ন, যখন আলী ফিরে আসলো, হিজ কয়েন্স ওয়ার মিসিং, তার কয়েনগুলো কিন্তু সেখানে ছিল না। ওকে, আব্দুল লাইড অ্যাবাউট ইট, এবং আব্দুল এটার সম্পর্কে মিথ্যা বলছিল, যে সে বলছিল কি আমি এর সম্পর্কে কিছু জানি না। দ্য খলিফা কল্ড অ্যান ওয়েল এক্সপার্ট, তারপর খলিফা একটা কী করলো, একজন তেল এক্সপার্টকে ডাকলো টু চেক দ্য জার, সেই জারটাকে পরীক্ষা করার জন্য, ঠিক আছে। দ্য এক্সপার্ট প্রুভড দ্য ওয়েল ওয়াজ নিউ, এবং এক্সপার্ট এটা প্রমাণ করলো যে সেই তেলটা ছিল নতুন। নট 7 months ওল্ড, এটা 7 মাসের পুরনো নয়, 7 মাস আগে চলে গিয়েছিল হচ্ছে আলী, কিন্তু এই যে তেলটা রয়েছে এই তেলটা কিন্তু 7 মাসের নয়, এটা খুব নতুন তেল। আব্দুল ওয়াজ কট, তো আব্দুল ধরা পড়ে গেল। অ্যান্ড আলী গট হিজ কয়েন্স ব্যাক, এবং আলী তার কয়েনগুলি ফিরে পেল। এটা হচ্ছে এটার মানে সারাংশ আর কি, ঠিক আছে। এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর যে ইংলিশ লেসন 7 সেটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম, বাংলা অর্থ সহ পড়লাম, এবং এখানে সমস্ত যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আমরা লেসন 8 তোমাদের যেটা রয়েছে দ্য হ্যাপি প্রিন্স, এই লেসনটা আমরা পড়বো, এবং তারপর যে প্রশ্নগুলো থাকবে, যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কিন্তু আমরা পরপর সলভ করব। ওকে, তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।